ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক একটু জানাও। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ধারাবাহিকতায় আমাদের আজকের যে ক্লাসটি হবে সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা এবং দ্বিতীয় পত্র। আমরা এটির এই অধ্যায়ের প্রথম অংশ করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় অংশ করব। সো দ্বিতীয় অংশটি শুরু করার আগে আমরা একটু জানতে চাচ্ছি যে আমাদের বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, একটু আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দেবে লাইভটি। সবাই একটু লাইভটি শেয়ার করে দেবে। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের লাইভটি করতে চাই। ওকে, আজকের ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ যারা উৎপাদন ব্যবস্থাপনা ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছো, এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতি বছরই হচ্ছে সিকিউ এমসিকিউ কিন্তু দুটোই এসে থাকে। এবং আজকে আমরা যে পার্টটি পড়ব পণ্যের জীবনচক্র নিয়ে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু সেখান থেকে প্রতি বছর একটা করে সিকিউ কমন পাই। সো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট পার্টটি নিয়ে আলোচনা করব। তো সবাই একটু আমরা লাইভটি শেয়ার করে দিব সবাই। ওকে, জান্নাতুল রেশমি বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। সবাই একটু লাইভটিকে শেয়ার করে দিব। ওকে, যে যার জায়গা থেকে লাইভটি একটু শেয়ার করব, বন্ধুদের মেনশন করব, সবাইকে নিয়ে আমরা ক্লাসটি করতে চাই। ওকে, আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পণ্যের হিসাব চক্র নিয়ে। আমরা কথা না বাড়িয়ে তাহলে পণ্যের হিসাব চক্রে চলে যাই, দেখি সেখানে আমরা কি রেখেছি তোমাদের জন্য। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে কি ভাইয়া? পড়ার বিষয়টা হচ্ছে আমাদের পণ্যের জীবন চক্র। আচ্ছা, ইতিপূর্বে আমরা আশিক বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা ইতিপূর্বে পণ্য সম্পর্কে জেনেছিলাম। পণ্য সম্পর্কে জানার ক্ষেত্রে আমরা যদি একটু আলোচনা করি যে আসলে পণ্য বলতে আসলে আমরা কি বুঝি। পণ্য বলতে বোঝানো হচ্ছে যে এমন একটা বিষয় যেটা আমরা বাজারে উপস্থাপন করি এবং সেটার মাধ্যমে আমরা ক্রেতাদের কোনো না কোনো একটা কি করি, উপযোগ নিঃশেষ করি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পণ্য ছিল। অথবা আমরা এরকম বলি যে মানুষের বস্তুগত এবং অবস্তুগত যে অভাবগুলো থাকে, সেগুলো যে বিষয়ের মাধ্যমে আমরা কি করি, পূরণ করি, সেটাকে আমরা বলি আসলে পণ্য বলি। আচ্ছা, আবার আমরা অপর দিকে দেখেছিলাম অর্থায়নের ভাষায় আমরা পণ্য বলতে বুঝি যার উপযোগিতা আছে, আমরা তাকে বলেছিলাম পণ্য। তো এই যে আমরা ফার্স্ট ক্লাসে যে পণ্য সম্পর্কে বিষয়গুলো দেখেছিলাম, সেই পণ্যের আমাদের কি আছে ভাইয়া? একটা জীবন চক্র আছে। পণ্যের একটা শুরু আছে উৎপাদন থেকে শুরু করে শেষ পর্যন্ত। সেই উৎপাদন থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত যে কাজগুলো হয়, সেগুলোকে আসলে আমরা বলি পণ্যের জীবন চক্র। তো আজকে আমরা সেই পণ্যের জীবন চক্র নিয়ে কি করব, বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত যদি আমরা একটু দেখি যে আসলে পণ্যের জীবন চক্র বলতে ভাইয়া কি বোঝায়, কি দেখব? প্রথমত আমরা দেখব পণ্যের জীবন চক্রের ধারণা, অর্থাৎ এটি বলতে আসলে কি বোঝায়। একটু খেয়াল করে দেখেন, একটি পণ্য বাজারে প্রবেশ করা থেকে শুরু করে, মানে শুরু জায়গা থেকে শুরু করে আমার বাজার থেকে সম্পূর্ণরূপে বিলীন হয়ে বা অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যেসব স্তর বা ধাপ ওই পণ্যটা অতিক্রম করে ভাইয়া, সেগুলো কি আসলে আমরা কি বলছি? সেগুলো কি আমরা বলছি হচ্ছে তোমার পণ্যের জীবন চক্র। তাহলে কি হচ্ছে পণ্য জীবন চক্র? যে এই পণ্যের জীবন চক্র বলতে যা বোঝাচ্ছি, যে বাজারে প্রবেশ থেকে শুরু করে একদম সম্পূর্ণরূপে বাজার থেকে বিলীন হয়ে যাওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আসলে আমরা বলছি ভাইয়া পণ্যের জীবন চক্র। এই পণ্যের জীবন চক্রে অর্থাৎ প্রবেশ থেকে শুরু করে শেষ পর্যন্ত বিলীন হয়ে যাওয়া পর্যন্ত একটা পণ্য অনেক ধরনের বিষয়গুলোর সাথে আমাদের কি হয়, সম্মুখীন হয় বা ফেস করে, এবং তাকে কিন্তু সেই বিষয়গুলোর সাথে টিকে থাকতে হয় ফাইট করার মাধ্যমে। এখন আমরা সেই বিষয়গুলো একটু দেখব। প্রথম কথা বলা হয়েছে যে পণ্যের জীবনচক্র বলতে আসলে পণ্যের পুরো জীবনের যে ইতিহাস আছে সেই ইতিহাসকে বোঝায়। ওকে, এটি আসলে দুই ভাগে আমাদের বিভক্ত করা হয়। ইতিহাসটাকে আমরা কয় ভাগে বিভক্ত করি ভাইয়া? দুই ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে বেসিক্যালি উৎপাদনের পূর্বের ইতিহাস এবং বাজারে প্রদর্শন করা বা বাজারে ছাড়ার পরের যে ইতিহাস, সেইভাবে আমরা দেখে থাকি। আবার আমরা যদি অন্যভাবে একটু বলি, অনেক জায়গায় এরকম বলা আছে যে এই ইতিহাসটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাইয়া? তিন ভাগে। একটা হচ্ছে আমাদের উৎপাদন পূর্ব, একটা হচ্ছে আমাদের উৎপাদন পূর্ব, একটি হচ্ছে উৎপাদন মধ্যবর্তী সময়, আরেকটা হচ্ছে আমাদের উৎপাদনের পর। এই তিনটা ভাগে কি করতে পারি ভাইয়া? আমরা এই ইতিহাসটাকে জানতে পারি। আচ্ছা,
এখন একটু খেয়াল করে দেখেন, বলা হয়েছে বাজারে প্রবেশের মাধ্যমে পণ্যের জীবনকাল শুরু হয়। যখন একটি পণ্য আপনি উৎপাদন করবেন, কি করবেন ভাইয়া, যখন একটি পণ্য আপনি উৎপাদন করবেন, এই উৎপাদন করার পর পণ্যটিকে কি করতে হবে ভাইয়া, অবশ্যই আমার মার্কেটে ছাড়তে হবে, মানে বাজারে ছাড়তে হবে। যখনই আপনি পণ্যটিকে বাজারে প্রবেশ করিয়ে দিবেন, তখনই মূলত তার জীবনকালের কি হয়, শুরু হয়। এবার বলা হয়েছে বাজার থেকে নিঃশেষ হওয়া বা তুলে নেওয়ার মাধ্যমে আমরা কি করে থাকি, পণ্যের জীবনকালের সমাপ্তি ঘটায় থাকি। তাহলে আমরা বলতে পারছি যে পণ্যের যে আমাদের উত্থান পতন, এগুলো কিন্তু এই জীবনকালের শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত এই সময়ের মাঝামাঝিতে কি হয়ে থাকে, ঘটে থাকে। এবার বিষয়টা হচ্ছে, আমরা এই যে পণ্যের স্তর বললাম বা পণ্যের জীবন চক্র বললাম, এই জীবন চক্রের ক্ষেত্রে চক্র পড়ার আগে আমাকে পণ্যের কিছু স্তর সম্পর্কে একটু বিস্তর আইডিয়া নিতে হবে, ধারণা নিতে হবে। আমরা যদি প্রথমে একটু খেয়াল করি, পণ্যের কি আছে, আমাদের জীবন চক্র আছে কয়টি ভাইয়া, সেটা 5টি। ওকে, তাহলে আমাদের পণ্যের জীবন চক্র কয়টি স্তর আমরা বিভক্ত করি, এখানে 5টি স্তরে আমরা বিভক্তকরণ করি। আচ্ছা, এই চ্যাপ্টারে কি আগে কোনো ক্লাস হয়েছিল ভাইয়া? হ্যাঁ আশিক, এই চ্যাপ্টারে আমাদের আগে ক্লাস হয়েছিল, আমাদের পেজে আছে, তুমি একটু দেখে নিতে পারো চাইলে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে একটু খেয়াল করি যে পণ্যের সেই 5টি স্তরে কি কি হতে পারে ভাইয়া। প্রথম হচ্ছে আমাদের পণ্যের উন্নয়ন স্তর, দেন হচ্ছে সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, পূর্ণতা এবং সর্বশেষ হচ্ছে পতন স্তর। ওকে, সো আমরা এই স্তরগুলো নিয়ে এখন কি করব ভাইয়া, একটু বিস্তর আলোচনা করব ইন ডেপথ, যাতে আমরা এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি বলি, একটু জাস্ট আমরা অ্যালাইনের মাধ্যমে দেখব যে এখানে পণ্যের জীবন চক্রটা প্রথমে শুরু হয় কি থেকে, উন্নয়ন স্তর থেকে। এরপরে আমরা কোথায় যাই, সূচনা স্তরে, সেখান থেকে প্রবৃদ্ধি, পূর্ণতা এবং সর্বশেষ হচ্ছে পতন। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমরা বলি যে পণ্যের উন্নয়ন স্তরটা বলতে আসলে আমরা কি বুঝি, তাহলে যেটা বোঝাবে যে পণ্যের উন্নয়ন স্তরে নতুন কোনো পণ্য তৈরি সম্পর্কে কি নয়, শুধুমাত্র ভাইয়া ধারণা নেওয়া হয়। আমরা অনেক সময় এটা বলি বা মনে করি যে পণ্যের যে উন্নয়ন স্তরটা আছে, সেই উন্নয়ন স্তরে আমাদের কি করা হয়, পণ্যটাকে তৈরি করা হয়। আসলে তৈরি করা হয় না, শুধুমাত্র কি করা হয় ভাইয়া, এই কোনো একটা নতুন পণ্য তৈরি করার আমরা ধারণা নিয়ে থাকি, জাস্ট একটা কনসেপ্ট আমরা ক্রিয়েট করি। এই জায়গায় কি করি ভাইয়া, জাস্ট একটা আমরা কনসেপ্ট অথবা আমরা কি করি, একটা আইডিয়া ক্রিয়েট করি যে আমরা আসলে কোন ধরনের পণ্য তৈরি করব, সেই পণ্যটা আমরা কিভাবে তৈরি করব, কোন সময়ের মধ্যে করব, কাদের দ্বারা করব, সেখানে কতটুকু আমার অর্থায়ন দরকার, সেই তহবিল আমরা কোথা থেকে সংগ্রহ করব। এই সমস্ত বিষয়গুলো আমরা শুধুমাত্র কোথায় দেখি ভাইয়া, এই পণ্যের উন্নয়ন স্তরে দেখে থাকি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা বলি সংগৃহীত বিভিন্ন ধারণা থেকে আমরা সর্বোত্তম ধারণার ভিত্তিতে পণ্য উৎপাদন করে থাকি। এই স্তরের প্রতিষ্ঠানগুলো গবেষণামূলক কাজে এবং বাজার সম্পর্কে জানার জন্য তারা বিপুল পরিমাণ অর্থ কি করে থাকে ভাইয়া, বিনিয়োগ করে থাকে। তোমাদের একাডেমিক পরীক্ষায় যে এমসিকিউ আমরা পাই, সেই এমসিকিউতে এবং পরবর্তী যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো আছে, সেখানে মার্কেটিং থেকে যে প্রশ্নগুলো হয়, তার মধ্যে ম্যাক্সিমাম কমন একটি প্রশ্ন হচ্ছে আমাদের কোন স্তরে আমার পণ্যের জন্য গবেষণার কাজে এবং পণ্যটা সম্পর্কে ভালোভাবে জানার জন্য আমাদের বিপুল পরিমাণ অর্থ কি করতে হয় ভাইয়া, বিনিয়োগ করতে হয়। এই প্রশ্নটি বিগত কয়েকবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় এসেছে। ঠিক তেমনইভাবে তোমাদের যে বোর্ড পরীক্ষা আছে, সেখানেও কিন্তু এমসিকিউতে তোমরা হরহামেশাই পেয়ে যাবে। যদি তোমরা এমসিকিউ প্র্যাকটিস করে থাকো তাহলে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা মনে রাখবো কি, যে উন্নয়ন স্তরে সাধারণত আমরা কি করি না ভাইয়া, সাধারণত আমরা কোনো ধরনের পণ্য তৈরি করি না, আমরা শুধু কি করি ভাইয়া, আমরা এই স্তরে এসে পণ্য তৈরি সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করি এবং এই ধারণা থেকে আমরা, অর্থাৎ এখানে একাধিক ধারণা পাবো আমরা, সেই একাধিক ধারণা থেকে সর্বোত্তম যে ধারণাটা আমরা সেটা নিয়ে কি করব ভাইয়া, অগ্রসর হব। এবং সেই ক্ষেত্রে এসে আমাকে কি করতে হবে, আমাকে একটা গবেষণা চালাইতে হবে এবং বাজার সম্পর্কে আমাকে জানতে হবে। কেন বাজার সম্পর্কে জানতে হবে? কারণ আপনি পণ্যটা বাজারে ছাড়া কোথায় ছাড়বেন? বাজার একমাত্র জায়গা যেখানে আপনি পণ্যটাকে উপস্থাপন করবেন এবং ওই পণ্যে যাদের দরকার আছে সেই সকল ক্রেতা বাজারে আসবে এবং আপনার পণ্যটি সেখান থেকে ক্রয় করবে। সো এই একমাত্র বাজারই আছে যেখানে আপনি পণ্যকে কি করতে পারবেন, ভোক্তা বা ক্রেতাদের চাহিদা অনুযায়ী উপস্থাপন করতে পারবেন। এই জন্য আপনাকে কি করতে হবে ভাইয়া, বাজার সম্পর্কে আইডিয়া নিতে হবে যে আপনি যে পণ্যটা তৈরি করছেন সেটা কোন ধরনের বাজারে নিয়ে গেলে ক্রেতারা খুব ইজিলি কি করতে পারবে, ক্রয় করতে পারবে। ওকে, এরপরে আসি ভাই, আমরা যাব দ্বিতীয় নাম্বার যে স্তর, সেটা হচ্ছে আমাদের সূচনা স্তর। কি ভাইয়া বলেন তো, সূচনা স্তর। ওকে, তাহলে এই যে সূচনা স্তরে আমরা কি করবো ভাইয়া, একটু খেয়াল করে দেখো। পণ্যের যখন আমাদের উন্নয়ন স্তর শেষ হয়, তখনই মূলত আসলে আমাদের সূচনা স্তরে শুরু হয়। পণ্যের যখন আমাদের কি হয় ভাইয়া, উন্নয়ন কনসেপ্ট যখন আমরা শেষ করে নিয়ে ফেলি, উত্তম যে কনসেপ্ট, উত্তম যে ধারণা, সেটা যখন আমরা নিয়ে ফেলি,
ওইটা যখন শেষ হবে তখনই ভাইয়া আমাদের কি হবে, এটার শুরু হবে। তার মানে আমরা সহজে বলতে পারি, কি বলতে পারি ভাইয়া, যে এই উন্নয়ন স্তরের শেষ যেখানে, সেখানেই মূলত কিসের শুরু, আমার সূচনা স্তরের শুরু। এই সূচনা স্তরে আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলবো এই সূচনা স্তরে আমাদের সর্বপ্রথম কি করা হয় ভাইয়া, পণ্যটাকে বাজারে প্রবেশ করানো হয়। এই সূচনা স্তরে সর্বপ্রথম কি করা হয়, পণ্যটাকে বাজারে প্রবেশ করানো হয়, বা পণ্যের সাথে বাজারে কি করা হয় ভাইয়া, একটা পরিচয় করিয়ে দেওয়া হয়। তাহলে খেয়াল করো, পণ্যের জীবনচক্রের যে স্তরে আমাদের পণ্যটি প্রথমবারের মতো একদম ফার্স্ট টাইম কি করা হয়, বাজারে ছাড়া হয়, অ্যাকচুয়ালি সেই স্তরটাকে আমরা কি বলবো ভাইয়া, তাকে আমরা বলবো হচ্ছে তোমার পণ্যের সূচনা স্তর। ওকে, তাহলে কি হচ্ছে, যে যখন পণ্যটি প্রথমবার বাজারে আপনি উপস্থাপন করছেন তখনই আসলে আপনি সূচনা স্তরে শুরু করছেন। এই স্তরে পণ্যটি ক্রেতাদের কাছে পরিচিত লাভ করে এবং ধীরে ধীরে তারা সেটি কি করে আমাদের হচ্ছে ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে আপনার একটি বিষয় খেয়াল করতে হবে, আমরা বলেছি এই সূচনা স্তরে কি হয় ভাইয়া, পণ্যটিকে প্রথমবার আপনি বাজারে উপস্থাপন করেন। যেহেতু আপনি পণ্যটিকে প্রথমবার বাজারে উপস্থাপন করেন, ওই পণ্যটার সম্পর্কে বাজারে যে ক্রেতা বা ভোক্তারা আছে তারা কিন্তু জানে না। আপনাকে তাদেরকে জানাইতে হবে যে আপনি এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের পণ্য কি করছেন, বাজারে এক্সিস্ট করছেন বা বাজারে আপনি নিয়ে এসেছেন। যদি তারা এই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে, প্রোডাক্টের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারে, তাহলেই তারা তাদের চাহিদার সাথে কি করতে পারবে, এটার একটা মিট আপ করতে পারবে। যখন তারা মনে করবে আপনার পণ্যটা দিয়ে তাদের চাহিদাগুলো পূরণ করা সম্ভব হবে, তখনই তারা কি করবে ভাইয়া, এই পণ্যটি ক্রয় করবে, এর আগে করবে না। তাহলে এই পণ্য সম্পর্কে বাজারে ভোক্তাদের যদি তুমি জানাইতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে ভাইয়া, এখানে একটা তোমাকে বিজ্ঞাপন ব্যয় করতে হবে। কি ভাইয়া, বিজ্ঞাপন বাবদ ব্যয় করতে হবে। এই বিজ্ঞাপন হচ্ছে এমন একটি মাধ্যম, এই বিজ্ঞাপন হচ্ছে এমন একটি মাধ্যম যেই মাধ্যমে আমরা পণ্যের গুণাগুণ সম্পর্কে একজন ভোক্তাকে, একজন ক্রেতাকে জানিয়ে দিতে পারি, এবং পরবর্তীতে সেই বিজ্ঞাপনের দ্বারা তারা আকৃষ্ট হয়ে আমার এই পণ্যটা কি করতে পারে ভাইয়া, ক্রয় আগ্রহী হতে পারে। দেখেন, পণ্য বিক্রির পরিমাণ খুবই কম বা ধীর গতিতে হয়। যেহেতু এই স্তরে পণ্যটা প্রাথমিকভাবে বাজারে ছাড়া হয়, পণ্যটা সম্পর্কে আমার ক্রেতারা খুব একটা বেশি জানে না, সেহেতু বলাই যাচ্ছে যে এখানে পণ্যটার যে বিক্রয়, সেটার গতিটা কি হবে ভাইয়া, খুবই ধীর গতির হবে। কি হবে, খুবই ধীর গতি, মানে বিক্রি হবে না বললেই চলে, বাজারে আছে কিন্তু বিক্রি হচ্ছে না, এমন একটা বিষয়। আচ্ছা, এবং মুনাফার পরিমাণ কি হবে, নেই বললেই চলে। কেন ভাইয়া, একটু খেয়াল করো, যখন তুমি পণ্যটা বিক্রি করতে পারছো না বা বিক্রি একেবারেই কম হচ্ছে, বিক্রি যদি না হয় তাহলে কি হবে না ভাইয়া, মুনাফা হবে না। কারণ আমরা জানি মুনাফার সাথে বিক্রির একটা পজিটিভ সম্পর্ক আছে। তোমার মুনাফা যদি বেশি হয় তাহলে তোমার কি হবে, বিক্রয় বেশি হতে হবে। মুনাফা যদি কম হয় তার মানে ধরে নিতে হবে বিক্রয়টাও কম হয়েছে। যেহেতু এই স্তরে বাজারে নতুন পণ্য ছেড়েছেন, কোনো বিক্রয় নেই বলেই চলে, অর্থাৎ তার মানে ধরে নেওয়া যায় সেখানে কোনো কি থাকে না, প্রতিযোগী থাকে না। তাহলে আমরা সূচনা স্তরে কয়টা পয়েন্ট পেলাম, একটু খেয়াল করবেন। কয়েকটা পয়েন্ট পেয়েছি। ফার্স্ট অফ অল পেয়েছি এই স্তরে পণ্যটাকে প্রথমবারের মতো বাজারে ছাড়া হয়। দ্বিতীয়ত, পণ্যটাকে আমার ক্রেতাদের কাছে কি করার জন্য ভাইয়া, পরিচিত করার জন্য আমাদেরকে একটা বিজ্ঞাপন বাবদ ব্যয় করতে হয়। তৃতীয়ত, আমরা এখানে খুবই কম পরিমাণ বিক্রয় করি বা করি না বললেই চলে। তৃতীয়তর পরে আমরা যদি চতুর্থ নম্বরে আসি, আমরা জানতে পারছি যেহেতু আমরা অনেক কম পরিমাণ বিক্রি করি বা করি না বললেই চলে, তার মানে মুনাফা হয় না বললেই চলে। এবং সর্বশেষে এখানে কি থাকে না, এই পণ্যের কোনো ভাইয়া প্রতিযোগী থাকে না। ওকে, এই হচ্ছে আমাদের মূলত কি স্তর ভাইয়া, আমাদের হচ্ছে সূচনা স্তর। আশা করছি তোমরা এই স্তর সম্পর্কে ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এবার আমাদের নেক্সট যে স্টেপ আছে, নেক্সট যে স্তরটি আছে আমাদের, সেটি হলো কি ভাইয়া, একটু জানিয়ে দেবে ভাইয়াকে যে বুঝতে পেরেছে কিনা। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছো কিনা বা ভাইয়া কি বুঝাইতে পেরেছি কিনা একটু আমাদেরকে জানিয়ে দেবে, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো। এবার পরবর্তী যে ধাপটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ধাপ। এখানেও ভাইয়া সেম কথা বলবো, যখন তোমার সূচনা স্তরে পণ্যটি মোটামুটিভাবে পরিচিতি লাভ করবে, তখনই পণ্যটা কোথায় টার্ন করবে, সেটা হচ্ছে আমাদের চলে যাবে প্রবৃদ্ধি স্তরে। কোন স্তরে ভাইয়া, প্রবৃদ্ধি স্তরে। এই যে প্রবৃদ্ধি স্তরটা আছে ভাইয়া, এই প্রবৃদ্ধি স্তরটাকে মূলত আসলে আমরা বলি একটা কি, সোনালী স্তর। কি বলা হয় ভাইয়া, একটু খেয়াল করবেন। প্রবৃদ্ধি স্তরকে বলা হয় আমাদের সোনালী স্তর। আচ্ছা, সোনালী স্তর। কেন এটাকে সোনালী স্তর বলা হয় এটা নিয়ে আমরা আলোচনা করব, কোনো টেনশন নেই। ওকে, তাহলে এটাকে কি বলা হয় ভাইয়া, সোনালী স্তর বলা হয়। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানি যে আসলে প্রবৃদ্ধি স্তর আসলে কি। পণ্যের জীবনচক্রের যে স্তরে আমাদের বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুত গতিতে বাড়তে থাকে তাকে আমরা আসলে বলি প্রবৃদ্ধির স্তর। একটু খেয়াল করো, প্রবৃদ্ধি স্তরটা বেসিক্যালি কার বিপরীত, এটা হচ্ছে আমাদের সূচনা স্তরের বিপরীত।
বিকজ সূচনা স্তরে আমরা পড়েছিলাম সেখানে পণ্যটা বিক্রি হয় না, সেখানে মুনাফা হয় না, কিন্তু এখানে দেখছি কি ভাইয়া পণ্যের বিক্রয় বেড়ে যাচ্ছে। পণ্যের বিক্রয় যেহেতু বেড়ে যাচ্ছে ধারাবাহিকতাভাবে স্বাভাবিকভাবে কি হচ্ছে আমাদের তাহলে মুনাফার রেটটা বা মুনাফার যে আমাদের পরিমাণ সেটাও কিন্তু কি হচ্ছে বেড়ে যাচ্ছে। এবার একটু খেয়াল করে দেখেন, ইতিমধ্যে পণ্যের পরিচিতি এবং সুনাম বেড়ে যাওয়ার ফলে বিক্রি পরিমাণ স্বাভাবিক কারণে এই স্তরে বাড়তে থাকে। এই যে পরিচিতি, এই যে সুনাম, একটু ভাই খেয়াল করেন, এই পরিচিতি বা সুনাম যদি তুমি অর্জন করতে চাও তোমাকে তাহলে কোন স্তরের উপর ডিপেন্ড করতে হবে? আমাকে অবশ্যই কি করতে হচ্ছে? সূচনা স্তরের উপর ডিপেন্ড করতে হয়েছে। কারণ আমরা বলেছিলাম সূচনা স্তরে পণ্যটা প্রথমবার ছাড়া হয়, কেউ জানে না শোনে না এই পণ্য সম্পর্কে, ওই জন্য ভোক্তাদেরকে জানানোর জন্য আমরা কি করে থাকি ভাইয়া, আমরা পণ্য সম্পর্কে একটা বিজ্ঞাপন, একটা প্রসার ব্যয় করি, যার কারণে পণ্য সম্পর্কে মানুষ কি করে জানতে পারে, অর্থাৎ পরিচিত হয় পণ্যটি ভোক্তাদের কাছে। এবং পণ্যটির সম্পর্কে যেহেতু আমরা জানাই এই পণ্যের গুণ কি, এই পণ্যের ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, অর্থাৎ আমরা সব কিছু জানানোর কারণে যদি ক্রেতারা মনে করে যে পণ্যটা ভালো, তার জন্য অবশ্যই পণ্যটা কি হয়ে যাবে ভাইয়া, একটা গুড উইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এই জন্যই আসলে আমরা বলি যে এখানে পণ্যের পরিচিতি এবং সুনাম বেড়ে যায় যখন, তখনই আসলে আমার বিক্রি পরিমাণ বাড়ে, আর যখনই বিক্রি বাড়বে স্বাভাবিকভাবে তখনই আমার কি হবে ভাইয়া, মুনাফা বাড়বে। এই যে আমাদের স্বাভাবিক অবস্থা থেকে হঠাৎ করে আমাদের পণ্যের পরিচিতি বেড়ে যাচ্ছে, বিক্রি বেড়ে যাচ্ছে, মুনাফার পরিমাণ বেড়ে যাচ্ছে, এইটাকে আমরা বলছি হচ্ছে ভাইয়া কি, তোমার প্রবৃদ্ধি স্তর। এবার প্রশ্নটা হচ্ছে কেন আসলে প্রবৃদ্ধি স্তরকে আমাদের গোল্ডেন স্তর বলা হয়? একটু খেয়াল করবেন, পণ্য বিক্রি বেশি হয়, উৎপাদন বেশি হয়। ওকে, পণ্য বেশি যখন বিক্রি হবে তখন ভাইয়া তোমাকে কি করতে হবে, পণ্যের উৎপাদনটাও বেশি করতে হবে। ওকে, যখন পণ্যের উৎপাদন তুমি বেশি করবা, ওকে খেয়াল করো, যখন তুমি পণ্য উৎপাদন তুমি কি করবা, ইউনিট তুমি বেশি উৎপাদন করবা, বেশি ইউনিট উৎপাদন করার পরে তোমার একক প্রতি মূল্য ভাইয়া কি চলে আসবে, একটু কমে আসবে। ওকে ভাইয়া, একটু খেয়াল করেন, আমরা বলেছি যখন আমরা বিক্রি বেশি করব, বিক্রি বেশি করা মানে কি ভাইয়া, ভাইয়া বলেছে যে বিক্রি বেশি করা মানে হচ্ছে আমাদের উৎপাদনটাও বেশি হবে। যখন তুমি একটা পণ্য উৎপাদন বেশি করবা তখন ভাইয়া কি হবে, একক প্রতি মূল্যটা পণ্যের কমে আসবে। অর্থাৎ তুমি যখন একটা 10 ইউনিট পণ্য উৎপাদন করেছো, তখন যদি আমাদের পণ্যটার পার ইউনিট কস্ট আমাদের 2 টাকা হয়, তুমি পণ্যটা উৎপাদন করলে পার ইউনিট কস্ট আমার 1.75 চলে আসবে। এরকম একটা বিষয় যে ইউনিট আমরা যত বাড়াবো ভাইয়া তত পার ইউনিট কস্ট আমার কি হয়ে যাবে, কমে যাবে। ওকে, এই জন্যই অ্যাকচুয়ালি আমরা আসলে এটাকে কি বলি ভাইয়া, সোনালী স্তর বলি। কি বলি, সোনালী স্তর। একই তো পার ইউনিট কস্ট আমার বেশি হচ্ছে না, কম হচ্ছে, এরপরে আবার কি হচ্ছে, উল্টা দিকে মুনাফার পরিমাণও আমার বেড়ে যাচ্ছে, বিক্রয়টাও আমার বেড়ে যাচ্ছে, প্রতিষ্ঠানটা সম্পর্কে মানুষ জানছে, পণ্যটা সম্পর্কে মানুষ জানছে, সুনাম কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমরা জানি সুনাম হচ্ছে একটা ব্যবসায়ের ভূষণ। সো আমরা সেটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কি করতে পারছি ভাইয়া, নিতে পারছি বা অ্যাচিভ করতে পারছি। আচ্ছা, এবার আসেন এই স্তরের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন, আপনি এই সূচনা স্তরে দেখেছেন সেখানে আমাদের কি হয় না, কোনো প্রতিযোগিতা হয় না, কিন্তু এই স্তরে কি সেটা হবে, হবে না। আমরা বলেছি এটা সূচনার উল্টো, সূচনা স্তরে কোনো প্রতিযোগিতা না থাকলেও আমাদের এখানে কি থাকবে ভাইয়া, আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিযোগী থাকবে। কেন প্রতিযোগী থাকবে, কারণ পণ্যটা সম্পর্কে মানুষ জানে, অলরেডি বাজারে একটা সুনাম ক্রিয়েট হয়েছে, তারপরে কি হচ্ছে ভাইয়া, পণ্যটার বিক্রয় বেশি হচ্ছে, আপনি উৎপাদন বেশি করছেন, এই সমস্ত বিষয় যখন অন্য প্রতিযোগীরা জানবে অবশ্যই সেখানে কম্পিটিশনটা কি হবে ভাইয়া, বেশি হবে। এই জন্য আমরা মনে রাখবো ভাইয়া এই স্তরে কি হবে, আমার প্রতিযোগীও বেশি হবে। ওকে, একটু ভাইয়াকে জানাও তো বুঝতে পেরেছি কিনা, ওকে একটু জানাও তো ভাইয়া বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, ওকে মিফতাহুল জান্নাত বলেছে বুঝতে পারছি ভাইয়া। ওকে 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 মিফতাহুল, চলো তাহলে আমরা একটু পরের দিকে যাই। আচ্ছা, এরপরে আমাদের যে স্তরটি আছে সেটি হচ্ছে আমাদের কি স্তর, পূর্ণতা স্তর। ওকে, কি স্তর ভাইয়া, পূর্ণতা স্তর। আচ্ছা, একটু খেয়াল করো, এবার আমরা পূর্ণতা স্তর নিয়ে কথা বলবো। পূর্ণতা স্তর মানে বুঝতেই পারছো যে সবকিছু সেখানে পরিপূর্ণ থাকবে, মুনাফার পরিমাণ পরিপূর্ণ থাকবে, পণ্যের সুনাম পরিপূর্ণ থাকবে, উৎপাদনটা পরিপূর্ণ লেভেলে থাকবে, বিক্রয়টাও পরিপূর্ণ লেভেলে থাকবে, সব কিছু কমপ্লিট থাকবে, এখানে ইনকমপ্লিট কোনো কিছুই থাকবে না। ওকে ওকে ভাইয়া, আচ্ছা আফরুজা মিম বলেছে ডান। ওকে ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যদি বলি পূর্ণতা স্তর বলতে বোঝানো হয় পণ্যের জীবন চক্রে যে স্তরে বিক্রি পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে যায়। ওকে, আমরা ভাইয়া কি বলেছি, ভাইয়া বলেছে যে আমাদের প্রবৃদ্ধি স্তরের পণ্যর যে বিক্রয় পরিমাণ সেটা বাড়ে, আর সর্বোচ্চ পর্যায়ে একদম আমাদের কি পিক পয়েন্টে, পিনাকল পয়েন্টে যেটা যায় সেটা হচ্ছে ভাইয়া তোমার কোন স্তরে এসে,
পূর্ণতা স্তরে আসে। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে কি ভাইয়া, এখানে আমার বিক্রি পরিমাণটা একদম সর্বোচ্চ, একদম সামিট পজিশনে কি হয়, চলে আসে। এরপরে বলেন এক পর্যায়ে পণ্যের বিক্রি এবং মুনাফার পরিমাণ উভয় কি হয়, আবার কমতে থাকে। ওকে, তাহলে বিষয়টা বোঝেন, একটু বিষয়টা বুঝেন। এখানে আমার কি হচ্ছে, প্রথমত একইবারে মুনাফার পরিমাণটা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে, তার মানে এই নয় ভাইয়া এখানে মুনাফার পরিমাণটা অলওয়েজ সর্বোচ্চ পরিমাণই থাকবে। যেহেতু এখানে কম্পিটিশন অনেক বেশি, বাজারের অবস্থা আমাদের আপস অ্যান্ড ডাউনস থাকবে, তার মানে বুঝে নিতে হবে এখানে কোনো না কোনো সময় এসে আবার সেটা কমতে শুরু করবে। সেটাই কিন্তু আমাদের পণ্য স্তরে আমরা দেখতে পারি যে যখন পণ্যের বিক্রি পরিমাণ সর্বোচ্চ বা চূড়ায় থাকে, এরপরে আবার কি হয়, গতানুগতিকভাবে আমাদের বিক্রি এবং মুনাফার পরিমাণ কি হয় ভাইয়া, কম্পিটিটিভ মার্কেটের কারণে আবার ডিক্রিজ হয়। ওকে, এই জন্যই আসলে এটাকে আমরা বলি পূর্ণতা স্তর, যার মধ্যে একই সাথে আমার কি আছে, বৃদ্ধিও আছে, একই সাথে আবার হ্রাস, ঊর্ধ্বতন বিষয় আছে, পতনের বিষয় আমার এখানে আছে। ওকে, এবার একটু খেয়াল করেন, এই স্তরে পণ্য বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং সর্বোচ্চ মুনাফা আসে এবং এক পর্যায়ে তা কমতে থাকে। তাহলে যদি আমরা মুনাফাতে ডিফাইন করি ভাইয়া, তাহলে যদি আমি মুনাফা দিয়ে একটু ডিফাইন করি, তাহলে কি হচ্ছে আমাদের এখানে, প্রথমত পণ্য বিক্রি বেশি হচ্ছে, মুনাফা সর্বোচ্চ হচ্ছে, আবার পরবর্তীতে কি হচ্ছে, এগুলো পরিমাণ কমে যাচ্ছে। তাহলে এইগুলোই হচ্ছে বিষয় আমার কার, এগুলো হচ্ছে আমার এই পূর্ণতা স্তরের। ওকে, তাহলে একটু বলেন তো আমাদেরকে যে পূর্ণতা স্তর সম্পর্কে বুঝতে পেরেছি কিনা। ওকে, একটু ভাইকে জানিয়ে দেবে যে পূর্ণতা স্তর সম্পর্কে বুঝতে পেরেছে কিনা। খুব সহজ ভাষায় পূর্ণতা স্তর মানে হচ্ছে মুনাফার পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে থাকবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, তারপরে লেভেল আপ হয়ে গেলে আবার কি হয়ে যাবে, আবার ধীরে ধীরে আমার বিক্রয় কমতে থাকবে ভাইয়া, আবার আমাদের মুনাফা কমতে থাকবে। এটাই হচ্ছে আমাদের পূর্ণতা স্তরের মূল কথাবার্তা। ওকে, আচ্ছা, লাস্ট এবার আমাদের যে স্তরটি আছে ভাইয়া, সেটি হচ্ছে আমাদের পতন স্তর। কি ভাইয়া, পতন স্তর। আচ্ছা, পতন স্তর বলতে বোঝানো হয় এমন একটা পর্যায় যখন আমরা পূর্ণতা স্তর থেকে দেখব যে পণ্যটা কি হচ্ছে ভাইয়া, আমাদের বিক্রয় কমে যাচ্ছে, আমাদের মুনাফা কমে যাচ্ছে, আবার এমন একটা সময় আসতে পারে যেখানে পণ্যটাকে আমরা কোনোভাবে বাজারে টিকে রাখতে পারছি না। অ্যাকচুয়ালি ওই সময়টাকে আমরা কি করবো ভাইয়া, আমরা ওই সময়টাকে ডিফাইন করবো, এটা হচ্ছে আমাদের পতন স্তর। কি স্তর ভাইয়া, পতন স্তর। আচ্ছা, একটু খেয়াল করবেন, পতন স্তর বলতে বোঝানো হয় যে পণ্যের জীবন চক্রে যে স্তরে পণ্যের বিক্রি এবং মুনাফার পরিমাণ কি হয় ভাইয়া, দ্রুত গতিতে কমতে থাকে, দ্রুত গতিতে। এখানে একটু খেয়াল করো, পূর্ণতা স্তর যখন পড়েছে আমরা কিন্তু বলি নাই যে আমাদের পণ্যের বিক্রয় বা উৎপাদনটা দ্রুত গতিতে কমে যায়, দ্রুত গতিতে কথাটা বলিনি, এখানে আমাদের স্বাভাবিকভাবে কমতে থাকে। কিন্তু এই স্তর যখন চলে আসে তখন একইবারই তারা কি করে, দ্রুত উপর থেকে নিচে চলে আসে, অর্থাৎ দ্রুত গতিতে তারা হ্রাস পেতে থাকে। ওকে, এবার একটু খেয়াল করো, বিক্রি এবং মুনাফার পরিমাণ তখন ব্যাপক হারে কি হয়ে যায়, কমে যায়। এই সময় আমার একটা সময় এসে যায় কোম্পানি তখন কি অবস্থায় চলে যায়, দেউলিয়াত্ব বা বিলীন বা বাজার থেকে তাকে গুটিয়ে চলে আসতে হয়। একটু খেয়াল করে দেখবে, আমরা তো সবাই কলম ইউজ করি, তাই না, পেন আমরা সবাই ব্যবহার করি, আমরা যেহেতু পড়াশোনা করি আমাদের প্রত্যেক দিন কলমের কাজ আছে। একটু খেয়াল করবেন 2018 সালের ওদিকে আমাদের জননী নামে একটি কোম্পানি ছিল। জননী কলমের বৈশিষ্ট্য ছিল, কলমটা হবে অনেক ছোট, মানে একটু মাঝারি টাইপের বা হ্যান্ডি এরকম হবে, কলমটা লেখাগুলো অনেক চিকন থাকবে এবং অনেক স্মুথলি লেখা যাবে। কিন্তু ভাইয়া তারা প্রথম দিকে এসে বাজারে খুব ভালোভাবে লিড করতে পেরেছে, কিন্তু পরবর্তীতে কি হলো, আমাদের কালার চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওকে, পরবর্তীতে এসে কি হলো ভাইয়া, পরবর্তীতে এসে আমাদের তাদের একটা সময় বিক্রি পরিমাণ কিন্তু বেড়েছিল, বা এই পণ্যটি কিন্তু ভাইয়া বাজারে আমাদের হচ্ছে বেশ ভালো একটি হাইপ উঠিয়েছিল, কিন্তু পরবর্তীতে কি হয়, পণ্যটি বাজার থেকে আবার চলে যায়। এই যে আমাদের পণ্যটি বাজার থেকে চলে যায় এবং এখন কিন্তু সেই ধরনের কলম পাওয়া যায় না, তাহলে ওই স্তরটাকে আমরা কি ডিফাইন করবো ভাইয়া, কি নামে, সেটা হচ্ছে আমাদের পতন স্তর। তাহলে পতন স্তরের মূল কথা হচ্ছে যে এখানে বিক্রি পরিমাণ একদম দ্রুত কমে যাবে, আবার সাথে সাথে মুনাফার পরিমাণও কমে যাবে এবং এমন একটা পর্যায়ে যাবে তখন আমাকে বাজার থেকে কি করতে হবে ভাইয়া, এটা সরিয়ে আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়ার, এখন যেটা প্রশ্ন হচ্ছে সেটা হলো আমাদের এই স্তর থেকে কি কামব্যাক করা পসিবল, বা এই স্তর থেকে কি আবার ফিরে আসা পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। যদি প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপক থাকে, যদি একটি প্রতিষ্ঠানে দক্ষ বিপণন ব্যবস্থাপক থাকে, তাহলে অবশ্যই ভাইয়া কি করা উচিত, আমার সেখান থেকে বেরিয়ে আসা যাবে বা এটা পসিবল।
কি করতে হবে? প্রথমত তোমাকে বাজার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, দ্বিতীয়ত তোমাকে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো জানতে হবে, তৃতীয়ত যেটা করতে হবে তোমাকে বাজারে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি ভাইয়া কাস্টমাইজেশন, ক্রেতা কেন্দ্রিকতা। ক্রেতারা যে ধরনের পণ্য চাবে, যে ধরনের মান চাবে, সবকিছু তোমার পণ্যে দিতে হবে এবং দামটা কি করতে হবে ভাইয়া? একদম বাজারে অন্যান্য প্রতিযোগী পণ্য থেকে তোমাকে কম রাখতে হবে। যদি এগুলো তুমি করতে পারো তাহলে অবশ্যই কি করতে পারবা? তুমি এখান থেকে কামব্যাক করতে পারবা এবং তুমি একজন সফল দক্ষ ব্যবস্থাপক হিসেবে নিজেকে কি করতে পারবা? প্রতিষ্ঠিত করতে পারবা। সো অবশ্যই কি করা উচিত? এখান থেকে আমাদের চেষ্টা করা উচিত যে এই জায়গা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। কারণ ভাইয়া একটা প্রতিষ্ঠান একেবারে বিলীন হওয়ার থেকে সেখানে আমাদের সেইটাকে কি করা যাবে? যদি আমাদের পসিবল হয় যে ফিরিয়ে আনা, অবশ্যই আমরা সেটা করব। ওকে, সো এই হচ্ছে আমাদের কি ছিল ভাইয়া, এখানে আমাদের স্তর সম্পর্কে কথাবার্তা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। সো এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তোমরা যদি শুধু এগুলো লিখতে পারো, ইনশাল্লাহ তোমাদের ভালো একটা মার্ক ক্যারি করার সম্ভাবনা থেকে যাবে। ওকে, আচ্ছা, ওকে, একটু জানাই দিবা যে ভাইকে একটু জানাই দিবা যে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এবার ভাইয়া যে টপিকটি পড়িবে সেটা হচ্ছে তোমার পণ্যের মূল্য নির্ধারণ। আচ্ছা, মূল্য আসলে কি? মূল্য হচ্ছে একটা আর্থিক বিষয়, যেটা আসলে আমরা কি করে থাকি? পণ্যের বিনিময়ে প্রদান করে থাকি। একটা পণ্য তুমি ক্রয় করবা, এই পণ্যটাকে নিতে হলে বা তোমার নিজস্ব সত্তায় পণ্যটাকে আনতে হলে বা মালিকানাগত পরিবর্তন করতে হলে অবশ্যই তার বিপক্ষে তোমাকে কিছু একটা দিতে হবে। এই যে কিছু একটা আমরা দেই, সেটাকে আসলে আমরা কি বলি ভাইয়া? সেটাকে বলি হচ্ছে আমরা মূল্য অথবা প্রাইস। কি বলি? প্রাইস। সো এই প্রাইসগুলো আমরা আসলে কিভাবে নির্ধারণ করে থাকি, সেই প্রাইস নির্ধারণের বিষয়গুলো নিয়ে আমরা কি করব? এখানে কথা বলবো। অনেক সময় দেখা যায় গ নাম্বারে আমার প্রশ্নের চাই সূচনা স্তর, এই স্তরগুলো নিয়ে কথা বলতে বলে, সূচনা, প্রবৃদ্ধি, পতন, এগুলো পূর্ণতা। আবার ঘ নাম্বারে এসে তোমাকে বলে যে তোমার এখানে আমাদের এই পণ্য মূল্য নির্ধারণের ধারণা নিয়ে কথা বলতে বলে, বা পণ্য মূল্য নির্ধারণের কোন পার্টের সাথে তোমার ওই কোম্পানি ক্যাটাগরি যাচ্ছে সেটা তোমাকে কি করতে বলে? আইডেন্টিফাই করতে বলে এবং সেগুলোকে তোমার আনসার করতে বলা হয়। তাহলে আমরা যদি এইটা সম্পর্কে বিস্তর আলোচনা বা বিস্তর জ্ঞান না রাখি, তাহলে কিন্তু আমরা ভাইয়া গড় অ্যান্সার করতে পারলেও ঘয়ের অ্যান্সার করতে পারবো না। সো সেজন্য আমাকে স্তর সম্পর্কে যেমন জ্ঞান রাখতে হবে, পাশাপাশি আমাকে পণ্য মূল্য নির্ধারণের ধারণাটাও সম্পর্কে একদম ইনডেপথ আলোচনা বা জ্ঞান মাথায় রাখতে হবে। তো ওকে, চলো তাহলে আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে আমরা বলবো কোনো পণ্য বা সেবা নেওয়ার বিনিময়ে একজন ক্রেতা বিক্রেতাকে যে পরিমাণ কি করে ভাইয়া অর্থ দেয় তাকে বলি হচ্ছে মূল্য। তাহলে মূল্যের ক্ষেত্রে কয়টা পক্ষ কাজ করে ভাইয়া? দুইটা পক্ষ কাজ করে। কয়টা? দুইটা। একটা পক্ষ হচ্ছে ভাইয়া তোমার কি? ক্রেতা। কে ভাইয়া? ক্রেতা, ভোক্তা। আরেকটা পণ্য হচ্ছে ভাইয়া কে? যে পণ্যটা বিক্রি করে, বিক্রেতা। ওকে, অন্যভাবে যদি আমরা একটু বলি তাহলে বলবো যে কোনো পণ্য বা সেবার বিনিময়ে বিক্রেতা ক্রেতার কাছ থেকে যে অর্থ আদায় করে সেটাই হচ্ছে আমার মূল্য। কি বলবো ভাইয়া? যে কোনো পণ্য বা সেবার বিনিময়ে একজন বিক্রেতা ক্রেতার কাছ থেকে যা আদায় করে সেটা কি আমরা আসলে বলছি প্রাইস অথবা মূল্য। তাহলে মূল্য হচ্ছে পণ্য বা সেবার বিনিময়ের একটি পন্থা। এরপর মূল্য হলো পণ্য বা সেবার বিনিময়ে ক্রেতা কর্তৃক দেওয়া অর্থ। তারপর কি হতে পারে? মূল্য হচ্ছে এক ধরনের ভ্যালু যা একজন ক্রেতা কোনো কিছুর বিনিময়ে কি করে থাকে? ত্যাগ করে। আবার সব ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার মূল্য কি করে থাকে ভাইয়া? নিজেরাই কিন্তু নির্ধারণ করে থাকে, অথবা অনেক সময় দেখা যায় কোম্পানি কর্তৃক নির্ধারণ করা থাকে, সেই অনুযায়ী তারা কি করে? বিক্রি করে থাকে। সো এগুলো মূলত হচ্ছে আমাদের মূল্য নিয়ে কি কথা ভাইয়া? বেসিক কথাবার্তা বা বেসিক আলোচনা। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করি মূল্য নির্ধারণের জন্য আমাদের যে পদ্ধতিগুলো আছে, আমরা যদি বলি মোট 3টা পদ্ধতি আমাদের হাতে আছে। কয়টা পদ্ধতি ভাইয়া? 3টা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি আমরা যদি বলি সেটি হচ্ছে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, দেন ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, আর এটি হচ্ছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, প্রথমে যদি আমরা বলি ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা, এই ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি আসলে আমাদের বোঝানো হয় যে আমরা যখন একটা পণ্যের মূল্য নির্ধারণ করব, এই পণ্যের মূল্যটা নির্ধারণ করার আগে আমাকে জানতে হবে এই পণ্যটা তৈরি করতে ভাইয়া কতটুকু পরিমাণ আমি খরচ করেছি। কি করতে হবে? আমাকে জানতে হবে যে আমি পণ্যটা উৎপাদন করতে আমার কস্টিংটা কত হয়েছে, সেই কস্টিংয়ের উপর ডিপেন্ড করে আমাকে মূল্যটা কি করতে হবে ভাইয়া? মূল্যটা নির্ধারণ করতে হবে। যখন আমরা পণ্যের উৎপাদন মূল্যের উপর ডিপেন্ড করে আমরা পণ্যের মূল্যটাকে নির্ধারণ করি, চূড়ান্ত পণ্যের মূল্য নির্ধারণ করি, সেই পদ্ধতিকে আসলে আমরা বলছি ভাইয়া ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ব্যয়ের সাথে সংযোগ রেখে আমরা এই পদ্ধতিতে কি করে থাকবো? আমরা এই পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে থাকবো। ওকে, ওকে ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছি কিনা।
আচ্ছা, এবার এই যে আমাদের ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি আছে, এটিকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া। একটা হচ্ছে ব্যয়যোগ পদ্ধতিতে মূল্য নির্ধারণ, আর একটা হচ্ছে ভাইয়া ব্রেক ইভেন পদ্ধতি, বা আমরা যদি বলি সমুচ্ছেদ বিন্দু। একটা হচ্ছে কি ভাইয়া, একটি হচ্ছে ব্যয় যোগ বা মার্কআপ পদ্ধতি, আর একটি হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বা হচ্ছে সমুচ্ছেদ বিন্দু পদ্ধতি। অপরদিকে যদি আমরা দেখি ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি রয়েছে। ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে এটা টোটালি ডিপেন্ড করে কাস্টমারদের উপর। কাস্টমাররা যখন একটা পণ্যের ভ্যালুটা অনেক বেশি দিবে, পণ্যটা তারা অনেক বেশি ক্রয় করবে, স্বাভাবিকভাবেই ক্রেতার কি হয়, পণ্যটা যখন বেশি ক্রয় করে তখন ওই পণ্যের দামটা আমাদের বিক্রেতারা বাড়িয়ে দেয়। এই ভিত্তিকে আমরা বলবো হচ্ছে কি তোমার ভ্যালু ভিত্তিক। ওকে, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, ধরো বাজারে 7 আপ আছে, আবার বাজারে আমাদের কোকা কোলা আছে, আচ্ছা কোক আছে, তাহলে এই যে আমাদের কোকা কোলা এবং 7 আপ আছে, তারা প্রায় কাছাকাছি ধরনের কি আমাদের কোমল পানীয়। এখন এরা কিন্তু আবার কি, যেহেতু তারা উভয়ই কি আমার কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান, সো স্বাভাবিকভাবে এরা হচ্ছে আমাদের পরস্পর কি ভাইয়া প্রতিযোগী প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান একটু বলেন তো? প্রতিযোগী প্রতিষ্ঠান। সো এই যদি 7 আপের আমাদের 250 মিলি এইটার দাম, আচ্ছা আমরা একটু 250 না 600 বলি, 600 মিলির দাম যদি তারা রাখে ধরেন হচ্ছে 50 টাকা, এখন এরাও যদি রাখে 50 টাকা, এখানে কোনো ডিফারেন্স নাই। কিন্তু যদি আমাদের কি করে 7 আপ কোম্পানি এটার দাম যদি 50 থেকে 40 করে, তখন কিন্তু ভাই অনেক সময় দেখা যাবে যে এইটা না ক্রয় করে তারা ভোক্তারা কোথায় চলে যাচ্ছে, ওই 7 আপ ক্রয় করতে যাচ্ছে। তার মানে কি, যে আমার প্রতিযোগী যা আছে সে কিভাবে পণ্যের মূল্যটাকে ডিফাইন করছে, কিভাবে পণ্যের মূল্যটাকে ডিটারমাইন করছে, সেটা জানতে হবে। সেটা জানার পর আমাকে কি করতে হবে, আমার পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। যদি সম্ভব হয় আমি তার থেকে একটু ভালো গুণাগুণ দিলাম সেই পণ্যে, এবং দামটা কি করলাম ভাইয়া আমরা একটু কম রাখলাম, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ক্রেতাদের মাইন্ড ডাইভার্ট করতে পারবো আমাদের পণ্যের প্রতি। তখন আমরা কি করতে পারবো, তাদেরকে আগ্রহী করে তুলতে পারবো আমার পণ্যটি ক্রয় করার জন্য। সো এই ভিত্তিক যদি তুমি মূল্য নির্ধারণ করো ভাইয়া, তখন সেটা নাম হয়ে যাবে কি প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ। ওকে ওকে, বুঝতে পেরেছি কিনা একটু জানাই। আচ্ছা, এবার যদি আমরা আসি, এই আবার প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার চলতি হার ভিত্তিক, একটা হচ্ছে দরপত্র ভিত্তিক, টেন্ডার ভিত্তিক, আর হচ্ছে চলতি হার ভিত্তিক বা কারেন্ট রেশিও অনুযায়ী। ওকে, সো এইগুলোর আবার আমরা এখন কি করব ভাইয়া, একটু বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এই ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ভাইয়া বলেছিল যে ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি বলতে কি বোঝায়, তারপর আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে পণ্যের উৎপাদন এবং বিপণনের সাথে সম্পৃক্ত ব্যয়সমূহের উপর ভিত্তি করে যখন আমরা মূল্য নির্ধারণ করি, তখন সেটাকে বলবো ভাইয়া ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। আবার বলছি, পণ্যের উৎপাদন এবং বিপণনের সাথে সম্পৃক্ত ব্যয়সমূহের উপর ভিত্তি করে তুমি কতটুকু পরিমাণ উৎপাদন করতে ব্যয় করেছো, কতটুকু পণ্যটা বিপণন করতে ব্যয় করেছো, এটার উপর ডিপেন্ড করে তুমি কি করবা, যখন মূল্য নির্ধারণ করবা তখন সেটার নাম কি হয়ে যাবে ভাইয়া, ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ওকে, আচ্ছা এবার আসো, এই ব্যয় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মধ্যে আমাদের দুটো ভাগ ছিল, একটা ভাইয়া ব্যয়যোগ বা মার্কআপ পদ্ধতি, আরেকটা ছিল কি ভাইয়া ব্রেক ইভেন পয়েন্ট। ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ, ব্যয়ভিত্তিক অথবা মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ। ওকে, তো প্রথমে যদি আমরা একটু বলি যে পণ্যের মোট ব্যয়ের সাথে, পণ্যের কি ব্যয় ভাইয়া, মোট ব্যয়, মানে একটা পণ্য তৈরি করতে যত ধরনের ব্যয় আছে, উৎপাদন ব্যয়, কাঁচামালের ব্যয় থেকে শুরু করে পণ্যটাকে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যত ধরনের ট্রান্সপোর্ট ফি, যত ধরনের বাণিজ্য, যত ধরনের খরচ আর কি, এক কথা সব খরচ, সেটা যোগফলকে মোট আমরা ব্যয় বলবো। এর সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণের পদ্ধতিকে আসলে আমরা কি বলছি ভাইয়া, ব্যয়যোগ বা মার্কআপ মূল্য নির্ধারণ পদ্ধতি বলছি। সে ফর এক্সাম্পল আমরা বলি, কিভাবে বলতে পারি, ধরি একটা পণ্য তৈরি করতে আমার দাম হচ্ছে, খরচ হচ্ছে পার ইউনিট হচ্ছে 15 টাকা। তাহলে আমরা কি করব ভাইয়া, যখন পণ্যটাকে বাজারে ছাড়বো তখন এর সাথে ধরো আমরা সামান্য 3 টাকা মুনাফা করে টোটাল 18 টাকা করে বাজারে পণ্যটা ছাড়লাম। তাহলে এই যে আমরা টোটাল খরচের সাথে যখন একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পার ইউনিটে আমরা বাজারে পণ্যটা ছেড়ে দিব ভাইয়া, তখনই সেটা হয়ে যাবে আমার কোন পদ্ধতি, আমার ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি, ব্যয়যোগ অথবা মার্কআপ পদ্ধতি। আবার দেখো এই পণ্যটা যখন আমাদের কি হয়ে যাবে, আমাদের এই পণ্যটা যখন হচ্ছে পাইকারদের কাছে চলে যাবে, এই পাইকার আবার কি করবে, এই পাইকার এই পণ্যের দাম আবার কি করবে ভাইয়া, 18 থেকে 20 টাকা করে বিক্রি করবে কাদের কাছে, খুচরা ব্যবসায়ীদের কাছে। আবার এই খুচরা ব্যবসায়ী কি করবে, এই পণ্যের দাম কি করবে, এই পণ্যের দাম তারা কি করবে ভাইয়া, 20 টাকা থেকে বাজারে ছাড়বে কত করে, অর্থাৎ আপনাদের কাছে বিক্রি করা হবে 25 টাকা করে। তো এভাবেই আসলে উৎপাদনকারীর কাছ থেকে যখন খুচরা ব্যবসায়ীর কাছে আছে, তখন পণ্যের মূল্যটা অনেকটা পার্থক্য ক্রিয়েট করে। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করেন,
দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের ভাইয়া ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু। কি ভাইয়া? ব্রেক ইভেন অথবা সমচ্ছেদ বিন্দু। একটু খেয়াল করি, দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে আমাদের ব্রেক ইভেন অথবা সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট বলতে বোঝানো হয় যে বিক্রয় বিন্দুতে, কি বলা হয় ভাইয়া? যেই বিক্রয় বিন্দুতে আমার পণ্যের খরচ এবং মুনাফা ইকুয়াল, মানে আপনার যেখানে এসে কি হবে, যে দেখেন বলা হয়েছে যে ব্রেক ইভেন পয়েন্ট এমন একটি ভারসাম্য বিন্দু যেখানে ব্যবসায় মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ কি হবে ভাইয়া? সমান হবে। আপনি যতটুকু আয় করেছেন আপনার ব্যয়ের সমতুল্য। আপনি যদি ধরেন ব্যয় করেন 10 টাকা, আপনার আয়ও 10 টাকা। আপনি যদি ব্যয় করেন 15 টাকা, আয় আপনার 15 টাকা। ব্যয় যদি 20 হয়, আয়ও আপনার হবে 20। যখন আমাদের বিক্রয়ের যেই বিন্দুতে এসে আয় এবং ব্যয় আমাদের ইকুয়াল হবে, কি হবে ভাইয়া? ইকুয়াল মানে সমান হবে, তখন ভাইয়া সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু। কি বলবো? ব্রেক ইভেন পয়েন্ট অথবা সমচ্ছেদ বিন্দু। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এক্ষেত্রে ভারসাম্য বিন্দুর থেকে বিক্রি পরিমাণ কম হলে আমার প্রতিষ্ঠানের লোকসান হয়, আর অন্যদিকে যদি আমাদের ভারসাম্য বিন্দু থেকে প্রতিষ্ঠানের পরিমাণ বেশি হয় তাহলে আমরা বলবো এখানে আমাদের কি হয়েছে ভাইয়া? মুনাফা হয়েছে। বিষয়টা একটু আমরা খেয়াল করি, বিষয়টা একটু আমরা খেয়াল করব। আচ্ছা, ধরো আমরা এখানে একটু বোঝাই, ব্রেক ইভেন পয়েন্টটা আসলে এখানে একটু আমরা বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, একটু বোঝানোর চেষ্টা করছি ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা, ধরো আমাদের হচ্ছে, আচ্ছা ধরো আমাদের এই পর্যায়ে কি আছে ভাইয়া? একটা বিক্রয় আছে। আমরা যদি এখন ধরেন এই পয়েন্ট যেটা আছে আমাদের এখানকার যে পয়েন্টটা আছে এটাকে যদি আমরা বলি ভাইয়া বিপি, মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট যদি ধরি, তাহলে এটা কি হবে একটু খেয়াল করে দেখো। আমাদের এই ব্রেক ইভেন যে পয়েন্টটি আছে, যে বিন্দুটি আছে, এই বিন্দু থেকে যদি আমার কি হয় ভাইয়া? আমরা নিচের দিকে আসি, একটা ব্যবসা প্রতিষ্ঠান তখন কিসের সম্মুখীন হয়? লোকসানের সম্মুখীন হয়, লোকসান। আর এই বিন্দু থেকে যদি আমরা উপরের দিকে যাই তখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করে ভাইয়া? লাভ করে। এই বিষয়টা আসলে আমরা কি করেছি এখানে বুঝিয়েছি। কি বলেছে? যে আমার ভারসাম্য বিন্দু থেকে বিক্রির পরিমাণ যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর যদি কম হয় তাহলে কি হবে? ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করবে অথবা ব্যবসা প্রতিষ্ঠান লোকসান করবে। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, ওকে, এবার আমরা যাই আমাদের দ্বিতীয় নাম্বার যে পদ্ধতি ছিল ভাইয়া, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এর কোনো প্রকারভেদ ছিল না, জাস্ট একটা পদ্ধতি ভ্যালু ভিত্তিক, যেখানে ভ্যালুর উপর ডিপেন্ড করে সবকিছু করা হয়। এই ভ্যালুটা কে দেয়? একজন ভোক্তা, একজন ক্রেতা। ওকে, যদি শুরু করি, ভোক্তা পণ্যটিকে কিভাবে উপলব্ধি করছে, ভোক্তা পণ্যটিকে কিভাবে নিচ্ছে, কিভাবে উপলব্ধি করছে, কিভাবে গ্রহণ করছে, এর উপর ভিত্তি করে যখন তুমি মূল্য নির্ধারণ করবা তখন সেটাকে বলা হয় ভাইয়া ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। বুঝতে পেরেছি? ভোক্তা কিভাবে উপলব্ধি করছে, কিভাবে পণ্যটিকে গ্রহণ করছে, এর উপর ডিপেন্ড করে যখন তুমি ভাইয়া পণ্যের মূল্যটাকে নির্ধারণ করবা, সেইটাকে তুমি বলছো আসলে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। অন্যভাবে যদি একটু বলি, আমরা কিভাবে বলতে পারি যে পণ্যটিকে ভোক্তার কতটুকু গুরুত্ব দিচ্ছে, একটা পণ্যকে ভোক্তার কতটুকু গুরুত্ব দিচ্ছে তার ভিত্তিতে আমরা যখন মূল্য নির্ধারণ করব তখন সেটাকে বলা হয় ভাইয়া কি? আমাদের এই ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। সো আমরা যদি একটা উদাহরণ একটু বলি, একটু খেয়াল করেন। উদাহরণ হিসেবে বলা যায়, ক্রেতাকে উপলব্ধির পার্থক্যর কারণে যে শার্ট বঙ্গবাজারে তুমি 500 টাকায় বিক্রি হয়, বসুন্ধরা সিটি সেই শার্ট কোনো সুসজ্জিত দোকানে যদি বলি 1500 টাকায় বিক্রি হয়। একটু খেয়াল করে দেখো, একই শার্ট, ঠিক আছে, ক্রেতাদের চাহিদা, পছন্দ, আগ্রহের কারণে আমরা যদি বলি যেই শার্টটা আমার বঙ্গবাজার বা গুলিস্তানে 500 টাকায় বিক্রি হচ্ছে, সেই শার্টটায় সুসজ্জিত কোনো জায়গায় যেমন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আপনি বিক্রি করছেন কততে, বা আপনি ক্রয় করছেন 1500 টাকায়। তাহলে ভাইয়া এইটাই হচ্ছে আসলে মূল আমার ভ্যালু, যে এখানে পণ্যটাকে তারা ভ্যালু দিচ্ছে, এই জন্য দামটা বেড়ে যাচ্ছে। এখানে ভ্যালু নেই, এই জায়গাটাতে ভ্যালু নেই, এনভায়রনমেন্টের কোনো ভ্যালু নেই, ওই জন্য শার্টের দাম সেখানে কত হচ্ছে ভাইয়া? 500 টাকা। ডিফারেন্স কত ভাইয়া? 1000 টাকা। কত ভাইয়া? 1000 টাকা। আচ্ছা, ওকে, এবার যদি আমরা একটু খেয়াল করি, 3 নাম্বার যেটা আছে আমাদের কাছে প্রতিযোগিতার ভিত্তিতে মূল্য নির্ধারণ পদ্ধতি। কি ভাইয়া? প্রতিযোগিতার উপর ভিত্তি করে আমাকে কি করতে হয়? মূল্য নির্ধারণ করতে হয়। এটা বলতে যখন আমরা বলি তখন বুঝি যে প্রতিযোগী পণ্যের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে, কনসিস্টেন্সি রেখে যখন পণ্যের মূল্য তুমি নির্ধারণ করবা তখন সেটাকে বলবা হচ্ছে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। আমার প্রতিযোগী প্রতিষ্ঠান যেভাবে পণ্যের মূল্যটাকে নির্ধারণ করছে তার উপর ডিপেন্ড করে আমি কি করব? আমার পণ্যটাকে কি করব ভাইয়া? নির্ধারণ করব। এই বিষয়টাকে আসলে আমরা বলছি ভাইয়া কোন ভিত্তিতে? প্রতিযোগিতামূলক ভিত্তি। এখানকার মধ্যে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের দেশে কেয়া সাবানের মূল্য 30 টাকা। ওকে,
এর প্রতিযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা যদি বলি অ্যারোমেটিক আছে, লিলি আছে, মেরিল আছে, ইত্যাদি অনেক প্রতিষ্ঠান আছে। তারাও কি করে ভাইয়া? সাবান উৎপাদন করে এবং তাদের মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে? 30 টাকা। কত? 30 টাকা। তাহলে এরূপ পদ্ধতিতে সাধারণত নিম্নত দুইভাবে আমরা কি করে থাকি? পণ্যটাকে দেখো, এখানে খেয়াল করে দেখো প্রতিযোগিতা কিভাবে আসে। কেয়া সাবানের মূল্য কত? 30 টাকা। এখন যদি অ্যারোমেটিক, লিলি, মেরিল তারা যদি 30 থেকে 35 করে, কখনোই ভোক্তারা সেখানে যাবে না, তারা সবসময় এটা কিনবে। আবার এমন যদি হয় যে এদের পণ্যটার মূল্য 30 না রেখে তারা 25 করছে, তখন আবার কিন্তু এইটা ক্রয় করবে না। বুঝতে পেরেছি? তাহলে প্রতিযোগিতা পণ্য, একই ধরনের পণ্য, একই জাতীয় পণ্য, এদের ক্ষেত্রে মূল্য নির্ধারণটা আসলে এভাবেই করতে হয় যে ওরা যেভাবে করেছে তার থেকে আমি কি করব? একটু কমে বা একটু মান বেশি দিব, যাতে ভোক্তারা সেদিকে না যে আমার পণ্যের দিকে কি করে আসবে। অবশ্যই অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কেন ক্রেতারা আমার পণ্য কিনবে? অন্য প্রতিযোগীদের পণ্য থেকে। সেখানে আপনাকে ফোকাস করতে হবে যে ভোক্তারা যা চাচ্ছে তা আমি নিশ্চয়তা দিতে পারছি কিনা, তা আমি সেখানে প্রোভাইড করতে পারছি কিনা। যদি তুমি সেই গুণাবলীগুলো, সেই কোয়ালিটিসগুলো প্রোভাইড করতে পারো, তাহলে নিঃসন্দেহে তোমার প্রোডাক্ট বাজারে অন্যদের থেকে বেস্ট হবে। ওকে, আচ্ছা, এবার আসো ভাইয়া, এইটাকে আবার দুই ভাগে বলেছিলাম বিভক্ত করা যায়। একটা হচ্ছে চলতি হার ভিত্তিক। আচ্ছা, তো চলতি হার ভিত্তিক বলতে আসলে কি বুঝি? একটু পড়ি আমরা, কি বোঝাচ্ছি আমরা এখানে। আচ্ছা, বোঝাচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠান একই জাতীয় মানে সমজাতীয় পণ্য কি মূল্যে বিক্রি করছে তার উপর ডিপেন্ড করে যখন তুমি মূল্য নির্ধারণ করছো, তখন তাকে তুমি বলছো চলতি। এই যে এটাকেই আসলে আমরা বলছি চলতি। যে কেয়া কসমেটিক্স হচ্ছে আমাদের 30 টাকা রাখছে, অ্যারোমেটিক বলো, লিলি বলো, মেরিট বলো, তারাও রাখছে 30 টাকা। তাহলে এদের উপর ডিপেন্ড করে কি করেছে? এরা পণ্যের মূল্য নির্ধারণ করেছে। তাহলে এইটাকে আমরা বলবো ভাইয়া চলতি হার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। বাজারে এখন বর্তমানে তারা কতটুকু দামে পণ্য বিক্রি করছে তার উপর ডিপেন্ড করে আমরা রানিং মার্কেটে কি করব? দামটাকে কনসিস্টেন্ট রাখবো। ওকে, এরপরে আসেন আমরা যদি একটু বলি, আমাদের দেশে সফট ড্রিঙ্ক স্প্রাইট 500 মিলি এর মূল্য হচ্ছে 30 টাকা। এখন সফট ড্রিঙ্ক স্প্রাইটের মূল্য 500 মিলি যখন 30 টাকা করেছে, 7 আপের মূল্য যদি তারা 30 না করে 35 করতো, কখনোই ভাইয়া এটা বিক্রি করতে পারতো না। তখন মার্কেটে 7 আপের দাম না বেড়ে তখন কি হতো? স্প্রাইটের মার্কেটের ভ্যালু বেড়ে যেত। এই জন্য দেখেন সমযোজী প্রতিষ্ঠান স্প্রাইট, 7 আপ তাদের 500 মিলির দাম কিন্তু সেম। আমাদের কি রাখা হয়েছে? 30 টাকা। এখন ক্রেতার কাছে যেটা একটু কোয়ালিটিফুল মনে হয় সেটাই সে কি করবে? ক্রয় করবে। বা স্বাদটা তার কাছে যদি ভালো মনে হয় তাহলে সে ক্রয় করতে যাবে, আদারওয়াইজ সে কি করবে না? সে ক্রয় করবে না। আচ্ছা, এবার আসো দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে দরপত্র বা টেন্ডার ভিত্তিক। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো পণ্যের কত মূল্য ধার্য করবে তার উপর ভিত্তি করে যখন নির্ধারণ করা হয় তখন তুমি তাকে দরপত্র বলো। অর্থাৎ তুমি জানো না যে প্রতিযোগী পণ্য এটার দাম কত রাখতে পারে। ধরো তোমরা দুজনই সমজাতীয় নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করতে যাচ্ছ, সেক্ষেত্রে অপর প্রতিযোগী তোমার উপর ডিপেন্ড করে আছে সে কতটুকু দাম রাখবে তার উপর আমি রাখবো, আবার তুমিও ডিপেন্ড করে আছো যে সে কতটুকু দাম রাখবে তার উপর ভিত্তি করে আমি রাখবো। দুজনই দুজনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু কেউই পণ্যের মূল্য নির্ধারণ করছো না। এখন ধরো আমরা গেস করব যে সে কতটুকু রাখতে পারে, সেও গেস করবে আমরা কতটুকু রাখতে পারি। উভয়ের গেস থেকে আমরা কি করব? একটা এস্টিমেটেড প্রাইস আমরা এখানে ক্রিয়েট করব। সেই ভিত্তিটাকে আসলে আমরা বলছি দরপত্র ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। ওকে ভাইয়া, আচ্ছা, এবার আসো পণ্যের মূল্য যখন আমরা নির্ধারণ করব, এই পণ্যের মূল্য নির্ধারণ করতে আমাদের নানান কিছু বিষয় আমাদেরকে প্রভাব সৃষ্টি করে আমাদের উপর। সেই বিষয়গুলো কি হতে পারে একটু খেয়াল করো। এই যে পণ্যের মূল্য নির্ধারণ সিদ্ধান্তের ক্ষেত্রে যে প্রভাব বিস্তার করার যে বিষয়গুলো আছে, এটাকে আমরা দুই ভাগে দেখি। একটি হচ্ছে ভাইয়া অভ্যন্তরীণ বিষয়, আর একটি কি বলেছে ভাইয়া? একটা হচ্ছে বাহ্যিক বিষয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ, আর একটা কি ভাইয়া? বাহ্যিক। সো অভ্যন্তরীণ কোন কোন বিষয়গুলো আমাদের পণ্যের মূল্য নির্ধারণে প্রভাব সৃষ্টি করে আমরা জাস্ট অ্যাট এ গ্লান্স একটু দেখে নিব। এখান থেকে ভাইয়া এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসবে ভাইয়া বলেছে আসবে। সো জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে। এখান থেকে যেমন আসে সবচেয়ে বেশি আসে বাহ্যিক থেকে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত কয়েক বছর এখান থেকে প্রশ্ন হয়েছে। ওকে, সো মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে আসলে পড়লে আমার উভয় জায়গায় কি হবে? পড়তে হবে, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে, কৌশলগতভাবে তোমাকে পড়তে হবে। শুধু গাধার মতো তুমি এত পড়াশোনা পড়বা, কিন্তু তুমি দিন শেষে রেজাল্ট আউটকাম অনেক কম পাবা। ভাইয়া পড়তে হবে অল্প, স্ট্র্যাটেজিক্যালি আমার রেজাল্ট করতে হবে অনেক বেটার। ওকে, তাহলে আমরা একটু দেখি মূল্য নির্ধারণের সিদ্ধান্ত যদি আমরা বলি, এখানে আমাদের অভ্যন্তরীণ উপাদানগুলো কি হিসেবে প্রভাব ফেলে? আমার বিপণনের প্রভাব ফেলতে পারে, উদ্দেশ্যাবলিতে পার্থক্য থাকতে পারে, বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স। এই যে বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স এটা কি? মার্কেটিং মিক্সের সর্বপ্রথম ধারণা দিয়েছিল আমাদের নেইল
নেইল এইচ বোর্ডেন কত সালে ভাইয়া? নেইল এইচ বোর্ডেন আমাদের 1950 সালে সর্বপ্রথম মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণের ধারণা দিয়েছিল, যেখানে তিনি এর উপাদান হিসেবে নির্ধারণ করেছিল চারটাকে 4P। 4P মানে কি? প্রাইস। 4P মানে কি? প্রাইস, প্রোডাক্ট, প্রাইস, প্রোডাক্ট, প্লেস এবং ভাইয়া প্রমোশন, অর্থাৎ পণ্য, মূল্য, স্থান এবং প্রসার। এই চারটা মানে হচ্ছে ভাইয়া 4P। এটা কি ভাইয়া? মার্কেটিং মিক্স অথবা বিপণন মিশ্রণ। কে দিয়েছিল? 1950 সালে নেইল এইচ বোর্ডেন, তিনি একজন আমেরিকান কি ভাই? বিপণনবিদ। ওকে, আচ্ছা, এরপরে কি হতে পারে? ব্যয়ের দিক থেকে হতে পারে, সাংগঠনিক বিবেচ্য বিষয়গুলো থেকে হতে পারে। অপরদিকে যদি বলি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে বাহ্যিক। এখান থেকে কিন্তু প্রশ্নটা চলে আসে। কি কি? বাজার ও চাহিদার প্রকৃতির উপর ডিপেন্ড করে, প্রতিযোগী তার উপর ডিপেন্ড করে, অন্যান্য পরিবেশগত উপাদান যেমন অর্থনৈতিক পরিবেশ, পুনঃবিক্রেতা, তারপর হচ্ছে ভাইয়া সরকার, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে কি হয়? আমাদের প্রভাব বিস্তারটা বেশি হয়। এখন খেয়াল করে দেখো, আমরা এই যে অভ্যন্তরীণ যে উপাদানগুলো আছে ভাইয়া, এগুলো কন্ট্রোল করতে পারি, কন্ট্রোলেবল। ওকে, এগুলোকে আমরা কি করতে পারি? কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আমরা কি করতে পারি না ভাইয়া? নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কেন পারি না? একটু চিন্তা করো। তুমি কি ভাইয়া অর্থনীতির উপর কোনো প্রভাব রাখতে পারো বা নিয়ন্ত্রণ রাখতে পারো? পারো না। সরকারের উপর তোমার কি কোনো নিয়ন্ত্রণ আছে? নেই। তার মানে বাহ্যিক যে উপাদানগুলো আছে, আমরা মনে রাখবো আমরা এটার উপর কি করতে পারবো না? কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবো না। কিন্তু আমরা পার্শিয়ালি যদি একটু চিন্তা করি, আমরা একটু হলেও ভাইয়া অভ্যন্তরীণ উপাদানগুলোর উপর কি করতে পারবো? নিয়ন্ত্রণ রাখতে পারবো। ওকে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো মূল্য নির্ণয়ের আমরা কৌশল পড়বো এবার। হ্যাঁ, এবার আমরা ভিত্তি না কৌশলে আসবে, স্ট্র্যাটেজিক বিষয়গুলো দেখব। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া বাট্টা মূল্য সুবিধা। বাট্টা মানে কি? স্যার, ডিসকাউন্ট। ওকে, এই বাট্টাকে আবার কয়েক ভাগে বিভক্ত করা যায়। আমরা সাধারণত জানি বাট্টা দুই প্রকার। সাধারণত কি জানি ভাইয়া? বাট্টা দুই প্রকার। ওকে, একটু খেয়াল করি। আমরা সাধারণত জানি কি ভাইয়া? বাট্টা হচ্ছে কয় প্রকার? একটু খেয়াল করবেন। বাট্টা হচ্ছে আমাদের দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া আমাদের কি বাট্টা? নগদ বাট্টা। আর একটা হচ্ছে ভাইয়া আমাদের কি বাট্টা? কারবারি বাট্টা। ওকে, আচ্ছা, কারবারি বাট্টা। এই যে নগদ বাট্টা আছে এবং কারবারি বাট্টা আছে, এই নগদ বাট্টা আসলে আমাদের নিষ্পত্তির সাথে জড়িত। কিসের সাথে? নিষ্পত্তির সাথে জড়িত। আর এটা হচ্ছে ভাইয়া পণ্যের মূল্যের সাথে জড়িত। অর্থাৎ পণ্যের গায়ে যে মূল্যটা লেখা থাকে, সেখান থেকে যে পরিমাণ কম আমরা পাই বা আমাদের দেয়, সেইটাকে বলবো ভাইয়া কি বাট্টা? কারবারি বাট্টা। সে এক্সাম্পল আমরা যদি বলি যে একটা পণ্যের দাম, ধরো একটা ঔষধের দাম যদি আমরা বলি 100 টাকা, যদি আমার কাছ থেকে সেটা 95 টাকা রাখে, তাহলে যে 5 টাকা আমি কম পাচ্ছি ভাই, সেটাই আমার নাম কি? কারবারি বাট্টা। এই কারবারি বাট্টাকে তুমি বিভিন্ন নামে ডাকতে পারো। এটাকে তুমি ভাইয়া ব্যবসায়িক বাট্টা বলতে পারো। কি বাট্টা বলতে পারো ভাইয়া? ব্যবসায়িক বাট্টা বলতে পারো। এটাকে তুমি ভাইয়া কি বলতে পারো? বাণিজ্যিক বাট্টা বলতে পারো। কি বাট্টা? বাণিজ্যিক বাট্টা। এটাকে তুমি কি বলতে পারো ভাইয়া? পরিমাণগত বাট্টা বলতে পারো। কি বাট্টা? পরিমাণ বাট্টা। এটাকে কি বলতে পারো ভাইয়া? তুমি মৌসুমী বাট্টা বলতে পারো। সো এইটার আসলে হিউজ নাম আছে, কারবারি বাট্টার হিউজ নাম আছে। আমরা শুধুমাত্র এটা মাথায় রাখবো, কারবারি বাট্টাকে আমরা হিসাবে জায়গা থেকে বাদ দিব, এটাকে কিন্তু আমরা ওইভাবে কাউন্ট করব না। অপরদিকে যদি নগদ বাট্টা দেখো, তাহলে নগদ বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ভাইয়া। একটা হচ্ছে তোমার প্রাপ্ত বাট্টা, আর একটা হচ্ছে আমার প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। একটু বলো, প্রাপ্ত বাট্টা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? প্রদত্ত বাট্টা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? যখন একটা পণ্য তুমি ক্রয় করবা, পণ্য ক্রয়ের সময় যে বাট্টা পাবা সেটা হচ্ছে তোমার প্রাপ্ত। যখন বিক্রি করবা তখন যে বাট্টা তুমি দিবা সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তার মানে ভাইয়া প্রদত্ত বাট্টাকে বিক্রয় বাট্টা বলা যায়, আবার প্রাপ্ত বাট্টাকে ক্রয় বাট্টা বলা যায়। ওকে, আচ্ছা, এবার আমরা তাহলে একটু আসি। আমরা বলেছিলাম এখানে যে বাট্টা বা মূল্য নির্ণয়ের কৌশল আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে বাট্টা মূল্য নির্ধারণ। বাট্টা মানে কি ভাইয়া? একটু আগে আমরা বললাম যে পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকে, সেখান থেকে যে পরিমাণ কমে আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা বলে থাকি বাট্টা। তাহলে এখানে আমরা বলেছি এই বাট্টাকে প্রথমে আমরা ভাগ করেছি নগদ বাট্টাতে। নগদে পণ্য বিক্রির সময় যেই পণ্যের নির্ধারিত মূল্য থেকে তুমি যেটুকু পরিমাণ কম পাও, সেটাকে আমরা বলছি ভাইয়া নগদ বাট্টা। অপরদিকে পরিমাণ বাট্টা, একটু আগে আমরা বলেছি পরিমাণ বাট্টা যাকে বলে সেটাই হচ্ছে কারবারি বাট্টা। ব্যবসায়িক বাট্টা যা বলতে বোঝায় সেটাই কারবারি বাট্টা।
বাণিজ্যিক, পরিমাণ, মৌসুমি, এই সব কিছু মানেই হচ্ছে কি বার্তা ভাইয়া? সব কিছু মানেই হচ্ছে আমাদের কারবারি বার্তা। তাহলে পণ্য কেনার সময় তুমি যখন পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকবে সেখান থেকে যে পরিমাণ ছাড় পাবা সেটাকে তুমি কি বলবা? সেটাকে ডিফাইন করবা হচ্ছে পরিমাণ বার্তা। কার্যভিত্তিক বার্তা বলতে বোঝানো হয় যে পণ্যের বন্টন প্রণালীর সদস্যদের কাজ মূল্যায়ন করে পাইকার এবং খুচরা বিক্রেতাদের যে বার্তা দেওয়া হয় সেটাকে বলবো আমরা কার্যভিত্তিক। তাহলে একটু খেয়াল করে দেখেন, নগদ বার্তা এবং পরিমাণ বার্তা থেকে আমরা যদি একটু পার্থক্য করার চেষ্টা করি, কার্যভিত্তিক যে বার্তা আছে সেটা টোটালি ডিপেন্ড করে কাদের উপর? মধ্যস্থ ব্যবসা যারা আছে তাদের উপর। আমরা জানি যে মধ্যস্থ ব্যবসা দুই প্রকার, একটা হচ্ছে পাইকার, একটা হচ্ছে আমাদের কি খুচরা ব্যবসায়ী। অর্থাৎ তারা যে পরিমাণ পণ্য থেকে ছাড় দেয় সেটাকে আমরা বলবো আসলে কার্যভিত্তিক বার্তা। অপরদিকে আসো মৌসুমি বার্তা। মৌসুমি বার্তা অন কাইন্ড অফ পরিমাণ বার্তার মতোই। সেখানে কি করা হয় যে একটা অমৌসুমে বা অফ সিজনে ক্রেতাদেরকে সেই পরিমাণ পণ্য কিন্তু আগ্রহী করে তোলার জন্য আমাদের মাঝে মাঝে যে নগদ মূল্যে ছাড় দেওয়া হয় সেটাকে আসলে আমরা বলি মৌসুমি বার্তা। যেমন আমরা যদি বলি, একটা উদাহরণ দিতে যাই, গরমের দিনে আমরা কিন্তু খুব একটা বেশি ছাতা ইউজ করি না, কিন্তু অবিকৃত ছাতাগুলো যদি গরমের দিনে তারা বেশি করে বিক্রি করতে চায় তখন কি করে ভাইয়া? পণ্যের মূল্যটা কমে ছেড়ে দেয়। এটাকে আসলে আমরা বলছি মৌসুমি বার্তা। অর্থাৎ যে মৌসুমে আমরা ওই পণ্যটা ব্যবহার করব না সেই মৌসুমি পণ্যটা বিক্রি করার জন্য পণ্যের মূল্যটাকে কি করে দেওয়া হয়? কমিয়ে দেওয়া হয়, যাতে পণ্যটা কি হয়? স্টক থেকে চলে যায়। এই বার্তা কি বলছি আমরা? মৌসুমি বার্তা। আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ছাড় অথবা রিবেট। ছাড় অথবা রিবেট হচ্ছে আমাদের অন কাইন্ড অফ নগদ বার্তার মতোই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে ভোক্তারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে সেই পণ্যের মূল্যে যে ছাড় পেয়ে থাকে তাকে বলা হয় কি বার্তা? রিবেট। ধরো আমরা যদি বলি যে রিসেন্টলি প্লাস পয়েন্টের কি হয়েছে, রিসেন্টলি হচ্ছে আমাদের প্লাস পয়েন্টের 20 বছর বর্ষপূর্তি উপলক্ষে তারা টোটাল ফ্ল্যাট 50% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এই যে টোটাল 50% ডিসকাউন্ট দিয়েছে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছে। কয়দিন ভাইয়া? 3 দিন, 4 দিন কিংবা 5 দিন। এই সময়ের মধ্যে তুমি যখন পণ্যটা কিনবা এবং তখন পণ্যটার গায়ে লেখা মূল্য থেকে যে পরিমাণ ছাড় পাচ্ছ 50%, সেটাকে আসলে তুমি বলছো ভাইয়া কি? সেটাকে বলছো ছাড় অথবা রিবেট। আচ্ছা, 2 নম্বরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিভাজিত মূল্য নির্ধারণ। বিভাজিত মূল্য নির্ধারণ বলতে বোঝানো হয় একটা পণ্যের মূল্যকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমত আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখবো যে ক্রেতারা কতটুকু আমাদের হচ্ছে পণ্য রাখলে তারা খুশি হবে সেটা। দ্বিতীয়ত আমি কতটুকু দিতে পারবো সেটা ডিপেন্ড করবে আমার পণ্যের উৎপাদন মূল্য এবং বিপণন মূল্যের উপর। থার্ড হচ্ছে আমি কতটুকু পরিমাণ পণ্যটি বাজারে ছাড়লে প্রতিযোগী পণ্য থেকে আমার পণ্যটা মার্কেটে বেশি ভ্যালু ক্রিয়েট করবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে বলা হয়েছে পণ্যের প্রকৃতি, বিক্রয়ের স্থান এবং সময়ের পার্থক্যের ভিত্তিতে এবং পণ্যের বিভিন্ন সুবিধাজনক মূল্য নির্ধারণ হারকে আমরা বলবো আসলে কি? যে বিভাজিত মূল্য নির্ধারণ। তাহলে দেখেন এখানে আপনি স্থান দেখছেন, সময়ের পার্থক্য খেয়াল করছেন, এখানে পণ্যের বিভিন্ন সুবিধাজনক আপনি মূল্য নির্ধারণ করছেন। এই সুবিধাজনক মূল্যটা আপনি তখনই নির্ধারণ করবেন যখন আপনি অ্যাকচুয়ালি বাজারে প্রতিযোগীদের দিক থেকে প্রতিযোগী যে পণ্যগুলো আছে তাদের থেকে আপনার পণ্যটাকে একটা বেস্ট জায়গায় আপনি দেখতে চাচ্ছেন বা আপনি ভালোভাবে কি করতে চাচ্ছেন? মার্কেটটাকে দখল করতে চাচ্ছেন, তখনই আসলে আপনি সেই মূল্যটাকে নেওয়ার চেষ্টা করবেন। এবার আসো এখানে প্রথমে যেটা বলবো ক্রেতার উপর ভিত্তি করে, অর্থাৎ বিভিন্ন সময় ক্রেতাদের জ্ঞানের ভিত্তিতে একই পণ্যের বিভিন্ন মূল্য নির্ধারণ করাকে বলা হয় কি ভাইয়া? আমাদের হচ্ছে ক্রেতা ভিত্তিক মূল্য। অর্থাৎ আমাদের এখানে পণ্যটা সেমই থাকে কিন্তু জায়গা ভিত্তিক, স্থান ভিত্তিক পণ্যের মূল্যটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আপনি একটা শার্ট ক্রয় করবেন, যদি গুলিস্তানে শার্ট ক্রয় করেন এটার দাম 500 টাকা। সেম একই শার্ট যদি আপনি বসুন্ধরায় ক্রয় করেন আপনার কাছ থেকে দাম রাখবে 1500 টাকা। এই যে বিষয়টা আছে এটা কি আসলে আপনি বলছেন কি ভাইয়া? ক্রেতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি, যেখানে আপনার কি থাকবে? একটা জ্ঞানের স্বল্পতা থাকবে। আপনি খুব ভালো মতো সেই প্রোডাক্ট সম্পর্কে জানবেন না, যার কারণে আপনি কি করবেন? 500 টাকা একটা প্রোডাক্ট আপনি বসুন্ধরাতে 1000 বেশি দামে আপনি ক্রয় করবেন। ওকে, এরপরে আছেন পণ্যের আকৃতিভিত্তিক মূল্য। আচ্ছা, অনেক সময় আমাদেরকে বোকা বানানো হয় যে আমাদের অনেক সময় এরকম বলা হয় যে দেখেন ভাইয়া আপনি যে পণ্যটা 500 দিয়ে ক্রয় করেছেন সেটা তো ছোট ছিল সাইজে, এটা তো একটু বড়, তার মানে দাম অবশ্যই বেশি হবে। একটু খেয়াল করেন, সাইজ ডাজন্ট ম্যাটার। সাইজ বড় হলেই পণ্যের দাম বাড়বে, সাইজ বড় মানে পণ্যের গুণাবলী ভালো এমন কিছু না। তারা আমাদেরকে অনেক সময় কি করে? আইওয়াশ করে। সো এই বিষয়গুলো আমাকে একটু জানতে হবে। তো যখন আমরা আসলে পণ্যের আকৃতি বা গুণাগুণের ভিত্তিতে মূল্য পার্থক্য তৈরি করব, আকৃতি বড় জন্য দাম বেশি, আকৃতি ছোট জন্য দাম কম, এগুলো যখন করব তখন সেটাকে আসলে আমরা বলবো আকার আকৃতি ভিত্তিক কি আমাদের মূল্য। এরপরে স্থান ভিত্তিক মূল্য নির্ধারণ। আমাদের এখানে বলা হয়েছে যে একই পণ্যের মূল্য বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা একটু আগে বললাম যে গুলিস্তানে যে শার্টটার দাম হচ্ছে 500, সেটা আমাদের হচ্ছে কোথায়?
ধরো বসুন্ধরাতে 1500, শুধু কিসের পার্থক্য হয়েছে? স্থানের পার্থক্য হয়েছে। তো এটাকে বলছি আমরা স্থানভিত্তিক মূল্য নির্ধারণ। এরপরে আসেন সময়ভিত্তিক মূল্য নির্ধারণ। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে যখন আমাদের ঈদের সময় আসে অ্যাকচুয়ালি, যেমন সামনে আমাদের কুরবানি ঈদ আছে, এই ঈদের সামনে আপনি দেখবেন যে আপনার পাঞ্জাবির দাম কিন্তু বেড়ে যাবে। কিসের দাম বেড়ে যাবে? পাঞ্জাবির দাম বেড়ে যাবে। আচ্ছা, যখন ঈদ থাকবে না তখন সেম পাঞ্জাবি কিন্তু আপনি কি করতে পারবেন ভাইয়া? পূর্বের মূল্য থেকে কমে ক্রয় করতে পারবেন। তাহলে দেখেন জাস্ট সময়ের পার্থক্য। আপনি ঈদের আগে যে বিষয়টি ক্রয় করছেন, যে পাঞ্জাবিটি ক্রয় করলেন, সেটির দাম যদি রাখে আপনার কাছে ধরেন 2200, ঈদের পরে সেটা আপনি কিনতে পারবেন কততে? 1500-তে। অর্থাৎ আপনি, অথবা এমনও হইতে পারে তার আপনি হাফ দামে কিনতে পাচ্ছেন, ছাড়ে কিনুক আর কিছুতে কিনুক। তো এই যে সময়টা, এই সময়ের কারণে কিন্তু একটা পণ্যের মূল্য বেড়ে যায়, আবার এই সময়ের কারণে পণ্যের মূল্যটা আবার কমে যায়। তো এইটাকে আসলে আমরা বলছি সময়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। লাস্ট আমাদের যে পদ্ধতি আছে মূল্য নির্ধারণে, সেটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ পদ্ধতি। সেটি কি রকম? পণ্য সামগ্রী ক্রয় করে ক্রেতাদেরকে আমাদের মানসিকভাবে প্রেরণা দেওয়ার জন্য যখন আমরা একটা মূল্য কৌশল নির্ধারণ করি, তখন আমরা বলি সেটাকে মনস্তাত্ত্বিক। যেমন আমরা যদি দেখি, আমরা মাঝে মধ্যে এরকম দেখি যে অনেক ফোন কোম্পানি বা মোবাইল যারা বিক্রেতা আছে তারা আমাদেরকে অফার দেয়। কি অফার দেয়? যে ফোনটার দাম হচ্ছে 1999 টাকা, তারা কিন্তু বলে না 2000 টাকা, অথচ আপনার কাছ থেকে কিন্তু 2000 টাকাই তারা রাখে। এই যে 1999 টাকা, 499 টাকা, এখানে কেন 1500 বলে না? এখানে কেন 2000 বলে না? একটু খেয়াল করেন। এখানে 2000 বললে আপনি মনে করবেন টাকা 2000, কিন্তু যখন আপনাকে আমি 1 টাকা কমে বলছি যে 1999 টাকা, তখন কিন্তু সেই ধাক্কাটা আপনার মনে লাগে না। এইভাবে আপনার মাইন্ডটাকে ডাইভার্ট করা হয়। সেম ভাবে এখানেও আপনাকে আমি যদি বলি একটা পণ্যের দাম 500 না বলে আমি যদি বলি 499 টাকা, তখন আপনি খুশি হন, কমই তো আছে। কিন্তু যখন 500 বলি, 500 টাকা, এরকম একটা এক্সপ্রেশন চলে আসে। তো যখন আমাদের আসলে ক্রেতাদের মন মানসিকতা বা মেন্টাল বিষয়ের উপর চিন্তা করে মূল্য নির্ধারণ করা হয়, তখন সেটার দাম কি হয়ে যায় ভাইয়া, বা সেটার আমাদের নাম হয়ে যায় মনস্তাত্ত্বিক মূল্য নির্ধারণ পদ্ধতি। যেমন আমরা একটু আসি, প্রথমে যদি একটু বলি ভাবমূর্তি মূল্য। ভাবমূর্তি মূল্য বলতে হচ্ছে কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে বিশেষ বা একটা উচ্চ ধারণা সৃষ্টি করার জন্য এরকম মূল্য নির্ধারণ করে। ক্রেতাদেরকে তারা বুঝায় এই পণ্যের দাম বেশি কেন? কারণ পণ্যটা ভালো। অর্থাৎ তারা মনে করায় যেটার দাম যত বেশি তার কোয়ালিটি তত ভালো, যেটার দাম যত বেশি হবে তার কোয়ালিটি তত ভালো হবে। এখন সবসময় যে এরকম হবে যে দাম বেশি কোয়ালিটি বলে, এমনটা না। অনেক সময় আমরা অনেক কম দামে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে থাকি, যেটা আমরা বেশি দামে ক্রয় করতে পারি না। আচ্ছা, এরপরে আসো রেফারেন্স মূল্য। রেফারেন্স মূল্য বলতে বোঝায় যে ক্রেতারা কোনো একটি নির্দিষ্ট পণ্য দেখলে তারা সেই পণ্যের যে মূল্য হতে পারে বলে ধারণা করে, তাকে বলি আমরা রেফারেন্স মূল্য। ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনবেন, বাজারে সদ্য এসেছে, আপনি সেই সম্পর্কে খুব একটা বেশি অবগত না, আপনি গেস করে যাচ্ছেন যে এই পণ্যটা যখন আপনি ক্রয় করবেন এই পণ্যটার দাম এত হতে পারে, অর্থাৎ তার মূল্য যদি হয় 2000, আপনি গেস করে যাচ্ছেন যে আমি হয়তো বা 1800-1700 পণ্যটা ক্রয় করতে পারবো। এই যে আপনি গেস করে যাচ্ছেন, সেটাকে আসলে বলছি আমরা রেফারেন্স মূল্য। এরপর হচ্ছে অসম মূল্য বলতে বোঝানো হয় যে কোনো পণ্যের মূল্যকে ভগ্নাংশ বা অসম্পূর্ণভাবে নির্ধারণ করে ক্রেতাদের মনে সেই সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করা কৌশলকে অসম মূল্য বলা হয়। যেমন এই 1999, 1499, 499 এগুলো হচ্ছে একটা অসম মূল্য। ঠিক আছে, যেগুলো দেখে ক্রেতাদের মনে কি করা হয়, একটা আশার আলো জ্বালানো হয় যে আপনি 500 টাকা দিচ্ছেন না, 499 টাকা দিচ্ছেন। ঠিক আছে, এরকম। এরপরে আসেন আমরা এখানে দেখবো হচ্ছে প্রসারমূলক মূল্য নির্ধারণ পদ্ধতি। প্রসার বলতে আসলে কি বোঝানো হয়? প্রসার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা পণ্যকে আমার মার্কেটে পরিচয় করার জন্য যে খরচগুলো আমরা করি, সেই খরচ করার জন্য আমরা আসলে কতটুকু মূল্য পরিমাণ খরচ করব, কতটুকু পরিমাণ টাকা ব্যয় করব তা নির্ধারণ করাকে। তার মানে প্রসার মানে হচ্ছে পণ্যটাকে কি করা, ক্রেতাদের কাছে পরিচিতি লাভ করানো, ক্রেতাদের কাছে পণ্যটার সম্পর্কে জানানো, পণ্যটার স্পেসিফিক গুণাবলী কি আছে, কেন তারা পণ্যটা আপনার কাছ থেকে কিনবে, বাজারে তো আরও অনেক ওই ধরনের পণ্য আছে। সো এই বিষয়গুলো যখন তুমি ক্রেতাদেরকে জানাবা, তখন তোমাকে যে ব্যয়টা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া প্রসারমূলক ব্যয়। সো সেটা কিভাবে নির্ধারণ করবো সেটা নিয়ে যদি একটু কথা বলি, পণ্যের প্রসার কাজের জন্য যে মূল্য নির্ধারণ করা হয় তাকে আমরা বলি হচ্ছে প্রসার মূল্য নির্ধারণ। 1 নম্বর লোকসান নেতা মূল্য নির্ধারণ। আচ্ছা, লোকসান নেতা মূল্য নির্ধারণ বলতে কি বোঝায়? বহুল প্রচলিত পণ্যের দাম কমিয়ে যখন আমাদের পণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যে পণ্যের মূল্য নির্ধারণকে আমরা যদি বলি লস লিডার বা হচ্ছে কি বলবো আমরা লোকসান নেতা। অর্থাৎ আপনি সবসময় জানেন যদি আপনি ইজি থেকে একটা শার্ট ক্রয় করতে যান, আপনার সেই পণ্যের দাম রাখবে 2200 টাকা অথবা 2300-2400 এরকম রাখবে। কিন্তু সেম প্রোডাক্ট যখন আপনাকে
একটু কম দামে দেওয়া হবে, ধরেন আপনাকে বলা হলো 1500 টাকায় দেওয়া হলো, আপনাকে 1700 টাকায় দেওয়া হলো, এই যে মূল্যটাকে যখন আপনার কমিয়ে দেওয়া হবে তখন আপনি যেই পণ্যটা 2200 টাকা থাকে কিনতেন না, তখন এই পণ্যটা আপনি কিনবেন। যখন পণ্যটার দাম 2200 বা 2300 ছিল তখন পণ্যটা খুব কম বিক্রি হতো, যেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে তখন এই পণ্যের দাম হু হু করে পণ্যটা বিক্রি বেড়ে যাচ্ছে। সো এই যে কৌশলটা আছে সেটাকে আসলে বলছি আমরা লোকসান নেতা। এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে তারা লোকসান করছে, প্রকৃতপক্ষে তারা কখনোই কিন্তু লোকসান করছে না, কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা লোকসান করে আপনাকে পণ্য দিচ্ছি এবং সেই হিসেবে তারা মার্কেটে লিড করছে। এরপর আসেন বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য যদি আমরা বলি সেটা কি হবে, সেটা হচ্ছে ভাইয়া পণ্যের আকর্ষণ বাড়াতে প্রতিষ্ঠানগুলো বিশেষ ঘটনা বা উৎসব উপলক্ষে পণ্যের বিশেষ মূল্য নির্ধারণ করলে তাকে আমরা বলি বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য। যেমন আমরা যদি দেখি এরকম মাঝে মধ্যে থাকে যে হচ্ছে ধরো তাদের যে 20 বছর পূর্তি হয়ে গেছে একটা প্রতিষ্ঠানে, তো তারা বলছে যে আমাদের প্রতিষ্ঠান যেহেতু 20 বছর ধরে সগর্বে সাথে টিকে আছে, ওকে ফাইন, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এই 5 দিনের জন্য ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এই যে বিষয়টা আছে সেটাকে আসলে আমরা কি বলছি, বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য। বা এরকম ধরো বললো যে হচ্ছে এই প্রতিষ্ঠানটা তারা 5 বছর ধরে কি করছে, রান করছে, বা এই প্রতিষ্ঠানটা তারা হচ্ছে গত বছরে অনেক বেশি প্রফিট করছে, সো এই বছরে কিছু একটা প্রফিটের অংশ তারা কি করতে চায়, সামাজিক কাজে ব্যয় করতে চায়। তো সেখান থেকে তারা বললো যে ঠিক আছে আমরা সামাজিক কাজে ব্যয় কোনভাবে করব, পণ্যের মূল্যকে কমিয়ে করব, দ্যাট মিনস ডিসকাউন্ট দিব। তো এইটাও হতে পারে আমার বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য। তারপরে এমন হতে পারে ধরেন আপনি যখন নববর্ষতে একটা পাঞ্জাবি ক্রয় করবেন, সো ধরেন আমাদের হচ্ছে নববর্ষ যা থাকবে ধরেন 1400 কি থাকলো এরকম 40, তো এই 1440 শেষ যে পার্সেন্ট ধরেন সেখানে আমার বলে 40% ডিসকাউন্ট এরকম, বা প্রথমটা বলতে পারে 14% ডিসকাউন্ট। তো এরকম যখন একটা বিশেষ ঘটনার উপর ডিপেন্ড করে ছাড় পাবা তখন সেটাকে বলবা তুমি বিশেষ ঘটনা ভিত্তিক মূল্য। কম সুদে অর্থায়ন, অর্থায়ন মানে কি ভাইয়া, অর্থায়ন বলতে বোঝানো হয় আমি লাভ কম করব, আমি বেশি বিক্রি করার মাধ্যমে কি করব, আমার তহবিল সংগ্রহ করতে হবে। অর্থাৎ অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ করার যে প্রক্রিয়া এবং তার ব্যবস্থাপনা। তাহলে একটু খেয়াল করে দেখো অনেক সময় প্রতিষ্ঠানগুলো অনেক কম সুদের বিনিময়ে অর্থাৎ লাভের বিনিময়ে তারা কি করে থাকে, পণ্য বিক্রি একটা পদক্ষেপ নেয়, সেখানে তারা নগদ ছাড় দিয়ে থাকে। ইতিপূর্বে আমরা বলেছি নগদ ছাড় কি, তারপরে তারা সেখানে কি করে ভাইয়া, নগদ ছাড় ছাড়া ধরেন আমাদের মৌসুমি বার্তা দিতে পারে, তারা হচ্ছে সিজনাল কিছু ডিসকাউন্ট দিতে পারে, এগুলো কি আসলে আমরা এখানকার একটা উপাদান হিসেবে ধরে নিচ্ছি কার, কম সুদে অর্থায়নের। এরপরে হচ্ছে ভৌগোলিক মূল্য, এরপরে হচ্ছে ভৌগোলিক মূল্য। আচ্ছা, ক্রেতাদের ভৌগোলিক অবস্থানের পার্থক্যের ভিত্তিতে পণ্যের ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণের প্রক্রিয়াকে আমরা বলবো ভৌগোলিক মূল্য। যেমন ধরেন আপনি বসবাস করেন রংপুর শহরে কোনো একটা, আচ্ছা আপনি বসবাস করেন ধরেন রংপুরের কোনো একটা অজপাড়া গায়ে, আরেকজন আপনার সেম মানুষই বসবাস করা শুরু করলেন ধরেন ঢাকায় এসে। আপনি একটা ধরেন চালের কথাই আমরা বলি, এই চালটা রংপুরে সেই অজপাড়া গিয়ে যে দামে কিনতেন আপনার একটু দাম বেশি দিয়ে হলেও কি করতে হবে, ঢাকায় এসে সেই একই প্রোডাক্ট আপনাকে কিনতে হবে। এখন আপনি বলতে পারেন কোয়ালিটি, একটু খেয়াল করে দেখবেন আপনি এখানে যে পণ্যটা বেশি দামে ক্রয় করেছেন আর এখানে যে পণ্যটা কম দামে ক্রয় করেছেন দুটার কোয়ালিটি সেম, কিন্তু এমনও হইতে পারে যে এইটার কোয়ালিটি বেশি এটার থেকে, ঠিক আছে। তো এখানে আসলে ভৌগোলিক বলতে বোঝানো হয় স্থানের পরিবর্তনের উপর ডিপেন্ড করে আপনি কোথায় বসবাস করছেন, কোন জায়গায় আপনি আছেন বা তাদের ক্রেতারা কোন জায়গায়, সেই জায়গার উপর ডিপেন্ড করে। এখন একটা মফস্বল শহরে যদি প্রত্যেকটা প্রাইসের দাম 2200-2300 করে থাকে কেউ সেগুলো ক্রয় করবে না। সে ফর এক্সাম্পল আমরা একটা পাঞ্জাবির কথাই বললাম, ওখানে যতগুলো পাঞ্জাবি আছে সেই মফস্বল শহরে বা সেই প্রত্যন্ত গ্রামে সব কিছুর দাম 2000-এর উপরে, এইটা কিন্তু তারা বিক্রি করতে পারবে না, কারণ তাদের মাসিক জীবন ধারণের জন্য যে কষ্ট হয় সেটাইতে 2000, তাদের এক মাসে খরচে তারা একটা পাঞ্জাবি কখনোই ক্রয় করবে না। কিন্তু যদি আপনি ঢাকা শহরে নিয়ে আসেন 2 না কেন 5000 যদি আপনি বলেন তারপরও তারা ক্রয় করতে সক্ষম এবং তারা কিনবে। সো এবার আসেন আমরা যদি প্রথমে বলি এফওবি মূল্য আছে এর মধ্যে। এফওবি মানে হচ্ছে ভাইয়া ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড মানে কি, আচ্ছা পণ্য উৎপাদনের স্থান থেকে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ যখন ক্রেতা বহন করবে এবং সেখানে আমাদের বহন করার স্বার্থে যে মূল্যটা নির্ধারণ করব তাকে আমরা এফওবি বা ফ্রি অন বোর্ড বলবো। অর্থাৎ আপনি এই যে উৎপাদনের কাছ থেকে বা উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা যখন চূড়ান্ত ভোক্তার কাছে নিয়ে যাবেন তখন এই ট্রান্সপোর্ট যে ফিটা আছে সেটাও আপনি কার মধ্যে ইনক্লুড করবে, মূল্যের মধ্যে ইনক্লুড করবেন, এবং সেটা কে দেবে, সেটা দেবে হচ্ছে আমার ক্রেতা। তো ক্রেতা যখন আমার সেই পরিবহন খরচটা দেবে তার মানে সেটাকে তার চেষ্টা করবে অবশ্যই সেটা কি করতে, পণ্যের বিক্রি টাকার মধ্যে দিয়ে উঠিয়ে আনতে। আপনি যদি পণ্যের মূল্য নির্ধারণ করে দেন 400 টাকা, অবশ্যই সেই পণ্যটা সে কি করবে 500 টাকায় বিক্রি করবে, বিকজ অফ তার ট্রান্সপোর্ট কস্টটা কি করতে হবে, সেই বিক্রির মূল্য থেকে তুলে আনতে হবে। এরপরে হচ্ছে সম সরবরাহ মূল্য আছে। এই পদ্ধতিতে পণ্যের ক্রয় মূল্যের সাথে কি করা হয়, পরিবহন খরচ যোগ করে মূল্য নির্ধারণ করা হয় আর সকল ক্রেতার জন্য মূল্য একই থাকে। এখানে আসলে যে পরিবহন খরচ আছে সেটা কে দেয় না, ক্রেতা দেয় না, ক্রেতা বহন করে না, সেটা দেয় হচ্ছে আমাদেরকে বিক্রেতা।
এখানে ক্রেতা বলতে আসলে বোঝাচ্ছি কাকে, এখানে আমরা ভোক্তা যারা আছে সেই ক্রেতা না, এখানে ক্রেতা বলতে বোঝাচ্ছি যে আমাদের খুচরা অথবা পাইকার, যারা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে, খুচরা অথবা পাইকার। ওকে, এই মধ্যস্থ ব্যবসায়ীদেরকে এখানে ক্রেতা হিসেবে কাউন্ট করা হচ্ছে। আর এখানে যেটা আমরা বলছি যে পরিবহনের সাথে যোগ করা, সেই যোগের টাকাটা দেয় কে ভাইয়া? বিক্রেতা, মানে যে পণ্যটা বিক্রি করে অর্থাৎ উৎপাদনকারী। এই জন্য আসলে এখানে আমাদের কি করা হয় না, মূল্যটাকে একই রাখা হয়, বাড়ানো হয় না। এরপরে আসেন অঞ্চল ভিত্তিক মূল্য। একই পদ্ধতিতে কোনো প্রতিষ্ঠান প্রথমে 2 বা ততোধিক অঞ্চল নির্ধারণ করে এবং প্রত্যেক অঞ্চলের সকল ক্রেতার জন্য একই হারে কি করে মূল্য নির্ধারণ করা হয়। এক্ষেত্রে কোনো অঞ্চলে দ্রুত বেশি হলে মূল্য কি করতে হবে? তখন বেশি দিতে হবে। সো এইটাকে আসলে আমরা বলছি কি ভাইয়া? অঞ্চল ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি। এরপরে যদি বলি ভিত্তিবিন্দু, ভিত্তিবিন্দু বলতে বোঝানো হয় যে পণ্য বিপণনের জন্য কোনো শহরকে যদি বেছে নেওয়া হয় এবং সেই শহর থেকে ক্রেতার গন্তব্য পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত যে পরিবহন খরচ আসবে সেগুলো যোগ করে যদি তুমি পণ্যের মূল্য নির্ধারণ করো, সেটাকে বলা হচ্ছে আমরা ভিত্তিমূল্য। যেমন ধরো আমরা অনেক সময় অনলাইনে অনেক কিছু পারচেস করি, একটা প্রোডাক্টের দাম যদি হয় 150 টাকা, আমার বাসা পর্যন্ত পৌঁছাতে তাকে খরচ দিতে হয় কত ভাইয়া? 220 টাকা। তো এই যে আমার পরিবহন খরচ আছে, অর্থাৎ আমরা যে ডেলিভারি চার্জ বলি, সেটা যখন পণ্যের টোটাল মূল্যের সাথে যোগ হয়ে যায় এবং সেটা যেহেতু যখন আমাকেই পরিশোধ করতে হবে, তখন আসলে সেটাকে বলবো আমরা ভিত্তিবিন্দু মূল্য। এরপরে গতিশীল মূল্য নির্ধারণ আছে। এখানে বলা হয়েছে পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে মূল্যের পরিবর্তন করা হলে তাকে আমরা বলি হচ্ছে গতিশীল। অর্থাৎ এখানে পরিস্থিতির উপর ডিপেন্ডেবল, পরিস্থিতি যেরকম তার উপর নির্ধারণ করে যদি পণ্যের মূল্যটা আপস অ্যান্ড ডাউনসে আসে, তখন সেটাকে আসলে আমরা বলবো হচ্ছে গতিশীল মূল্য নির্ধারণ। ওকে, এবার ভাই আসেন আমাদের এতক্ষণ যে আলোচনা করেছি আমরা পঞ্চম অধ্যায়ের যে সেকেন্ড পার্টটি নিয়ে, সে আলোচনার বিষয়গুলো কিভাবে আমাদের পরীক্ষায় আসে সেগুলো আমরা একটু সৃজনশীল আকারে দেখব। এখানে মনে রাখতে হবে আজকের এই সৃজনশীলটা আগামী দিনের অর্থাৎ গতকালের যে আমরা ক্লাসটা নিয়েছি সেখানকার যে পাঠটুকু ছিল সেই পাঠটুকু থেকেও আমাদের কি আছে? সৃজনশীল আছে। আবার বর্তমানে আজকে যে পাঠটা আমরা একটু আগে হচ্ছে শুরু করেছিলাম এবং শেষ করলাম, সেই পাঠ থেকেও কি আছে? আমাদের সৃজনশীল আছে। তো আমরা প্রথমে যদি একটু দেখি, এই পাঠটা হচ্ছে আমাদের বর্তমান যে পড়াশোনা সেটার উপর ডিপেন্ড করে। বলা হয়েছে পাবনা শহরে জনাব সোহানের একটি মুদির দোকান আছে। পাবনা শহরে জনাব সোহানের একটি মুদি দোকান আছে। তিনি দোকানে চাল, ডাল, তেল, সাবান, লবণ বিভিন্ন ধরনের পণ্য তিনি কি করে থাকেন? বিক্রি করেন। এবং এই পণ্যগুলোর মূল্য দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। তাই ক্রেতার পণ্যের মূল্য নিয়ে আগে থেকে খুব একটা বেশি চিন্তা ভাবনা করে না বা করতে হয় না। তবে একচেটিয়া বাজার প্রভাবে এরা পণ্যের মূল্য নির্ধারণ করা মানে বলেছে যে তবে একচেটিয়া বাজারে এভাবে পণ্যের মূল্য নির্ধারণ হয় না। আচ্ছা, এখন গ নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমার বলেছে উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করছে? একটু বলেন, আমরা একটু জানতে চাচ্ছি। ওকে জি, ক্লান্ত পথিক জি ভাইয়া বলো, একটু আমাদেরকে জানিয়ে দাও যে এখানে কোন ধরনের পণ্য। তার পণ্য কি ভাইয়া? চাল, ডাল, তেল, সাবান, লবণ। এই চাল, ডাল, তেল, সাবান, লবণ আমরা আমাদের প্রতিদিন কি করে থাকি? ব্যবহারকৃত পণ্য হিসেবে কাউন্ট করে থাকি। প্রতিদিন আমাদের এই পণ্যগুলো লাগে, তার মানে আমরা কি বলতে পারি ভাইয়া? এগুলোকে আমরা ভোগ্য পণ্য। এবং ভোগ্য পণ্যের কোন প্রকারভেদে বলতে পারি আমরা বলতে পারি ভাইয়া এগুলোকে আমরা একটু জানিয়ে দাও কোন পণ্য বলতে পারি? আমরা বললাম যে এটা হচ্ছে ভোগ্য পণ্য। কিন্তু আমাদের স্পেসিফিকলি বলতে হবে চাল, ডাল, তেল এগুলো আসলে কোনটার মধ্যে পড়ে? এগুলো হচ্ছে ভোগ্য পণ্যের যে প্রকারভেদ আবশ্যক পণ্য, সেই আবশ্যক পণ্যের মধ্যে পড়ে। তার মানে আমাদের গড় উত্তর হচ্ছে জনাব সোহান ব্যবসায় যে পদ্ধতিতে পণ্যের মূল্য নির্ধারণ করেছেন, গ নাম্বার হচ্ছে যে কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করেছে, সেটা হচ্ছে আমাদের কি পণ্য? আবশ্যিক পণ্য। সেটা কার মধ্যে পড়ে? সেটা হচ্ছে ভোগ্য পণ্যের মধ্যে পড়ে। একই সাথে দেখো এই প্রশ্নে আমার বলেছে জনাব সোহানের তার ব্যবসায় যে পদ্ধতির মূল্য নির্ধারণ করেছে সেই মূল্য নির্ধারণ পদ্ধতি কি? কিভাবে মূল্য নির্ধারণ পদ্ধতি তারা নির্ধারণ করেছে? এখানে দেখেন তারা দর কষাকষির মাধ্যমে পণ্যের মূল্য কি করে? নির্ধারণ করে। অর্থাৎ পণ্যের মূল্যটা তারা আগে থেকে নির্ধারণ করে রাখে না, যখন পণ্যটা ক্রয় করতে আসে একজন ক্রেতা তখনই তারা কি করে? উভয়ের মধ্যে একটা হ্যাগলিং হয় এবং সেখানে উভয়ে যেই দরে সম্মত হয় সেই দরেই সাধারণত কি করা হয়? পণ্যটা বিক্রয় করা হয়। তাহলে এখানে একটু বলি, আমরা একটু দেখে নেই যে এখানে কি হতে পারে। আমরা দেখছি যে জনাব সোহান তার ব্যবসায় দর কষাকষির মাধ্যমে পণ্যের যে মূল্য নির্ধারণ করে তা হচ্ছে আমাদের কি নয়? যথার্থ নয়। কেন? ব্যবসা প্রতিষ্ঠানের ধরন ভেদে পণ্যের মূল্য নির্ধারণের পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং ব্যবসা সফল হতে হলে যথার্থ মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা উচিত। কেন এই কথা বলা হয়েছে? কারণ দেখেন এখানে কিন্তু পণ্যের মূল্য কি ফিক্স না,
আমরা সবসময় জানি যে দোকানে এমন কোনো প্রোডাক্ট থাকা উচিত নয় যেটার মূল্য একেবারেই কি থাকবে না, ফিক্স থাকবে না। প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য ফিক্স থাকবে। আমরা এখান থেকে কি করব, ক্রেতা হিসেবে কিছু পণ্য আমরা ক্রয় করার ক্ষেত্রে একসাথে যদি অনেক পণ্য ক্রয় করি বা যদি সেই পণ্যটাই আমরা একটা সিঙ্গেল ইউনিটে যদি ক্রয় করি, সেক্ষেত্রে আমরা কিছুটা দাম কমানোর জন্য কি করব, আমরা কমানোর জন্য হচ্ছে আমরা ভাইয়া দর কষাকষি করব। কিন্তু তিনি কি করেছে, তিনি একেবারেই পণ্যের মূল্য নির্ধারণ করেনি, তিনি টোটালি ছেড়ে দিয়েছে কৃষির ওপর, ক্রেতার উপর। ক্রেতা এসেছে, তারপর তারা উভয় দর কষাকষি করেছে এবং উভয় যে দরে সম্মত হয়েছে সেই দরে তারা পণ্যটি দিয়েছে। দ্যাট মিনস তার এই মূল্য নির্ধারণ পদ্ধতিটা কোনো পদ্ধতির মধ্যেই পড়ে না, দ্যাট মিনস এটা কোনো পদ্ধতি না। ওকে, আচ্ছা, ওকে, একটু বলো তো বুঝতে পেরেছি কিনা। ওকে, মিহু মজুমদার একটু বলো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, তাজকিরুল হাসান নূর বলেছে ভাই ক্লাসটা অনেক ভালো লাগলো। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে, তাহলে আজকে এই বিষয়ের মধ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি ক্লাসটি। তো তোমরা সবাই আগামী ক্লাসে জয়েন হবা এবং বন্ধু বান্ধবদের জানিয়ে দিবা যে আমাদের আগামী দিন সোমবার ঠিক বিকেল 3টায় আমাদের কি আছে ভাইয়া, আমাদের ফাইন্যান্স ক্লাস আছে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।